আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি স্যার কেমন আসলে আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এখন একটু সিক, সত্যি বলতে গেলে এরকম জ্বর কখনো হয়নি আমার। তো জ্বরের গল্প ক্লাসের মধ্যে অনেক ধরনের গল্প করা যায়, বাট গল্পের মতো সময় আমাদের হয়নি এখনো। আমরা এখনো নতুন, তো অ্যামাচার, এখনো আমরা এডিটিং সেক্টরে অ্যামাচার। তো এই জন্য সময় কম, বাট শিখতে হবে বেশি। দ্যাটস ওয়াই আমরা গল্প করব, কুশল বিনিময় করবো, আবার একটু পরে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ডিরেক্টলি ক্লাসের মধ্যে চলে যাব আজকে আবারও। তা আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, যারা স্ক্রিন দেখতে পারবেন না, অডিও শুনতে পারবেন না, লিভ নিয়ে আবার টুক করে জয়েন করে ফেলেন। কারণ প্রথম ক্লাসটাকে আমি আবার ছোট্ট করে একটু রিপিট করব। অনেকেই আছেন অনেক মহারাজা, অনেক ব্যস্ত আপনারা। আপনারা কেউ রিভিশন দেন নাই, প্র্যাকটিস তো করেনই নাই, রেকর্ডিং ভিডিও কোথায় আছে সেটাও জানেন না। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার দুর্বল স্টুডেন্ট যেন ঝরে না পড়ে, দ্যাটস ওয়াই আমরা আবার একটু রিপিট করব। কিভাবে করছেন প্লিজ জানাবেন। উম্মে হাবিব, আচ্ছা কি চ্যাটিং চলতেছে আপনাদের মধ্যে? হ্যাঁ, ওগুলো সব বাদ দেন, একটু সবাই আমার দিকে তাকান। আপনারা ক্যামেরা অন করা থেকে একটু বিরত থাকেন, ক্যামেরা অন করতে হবে না, আমাদের চেহারা দরকার না, সফটওয়্যারটা দেখাটা জরুরি। আমি সবাইকে আনমিউট করে রাখছি, বাট প্লিজ আমরা কেউ আনমিউট করলে প্রশ্ন করে আবার মিউট করে ফেলবো। আর প্রথম পর্বগুলো যেহেতু পুনরায় আলোচনা করব আমি, তাহলে প্রশ্ন করার জায়গা নাই। আমি একটু আলোচনা করে যাই, তারপর আমি যখন জিজ্ঞেস করবো যে আপনাদের প্রশ্ন আছে কিনা, তখনই প্রশ্ন করিয়েন। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ওভারকাম করতে পারবো, ক্লাসটাও আমরা আর্লি শেষ করতে পারবো, তাহলে ভালো লাগবে। ওকে। সো প্রিমিয়ার প্রোর এখানে অনেক কিছু অন করা আছে, আমি সবগুলোকে একটু ডিলিট করে দেই। যেহেতু আমি রিপিট করব পুরো বিষয়টাকে, এটাকে পুরোটাকে কেটেই দিই, আমি যা আছে সব কেটে দিই। এখানেও যা আছে সব কেটে দিই। ওকে। সো এটা হচ্ছে আমার প্রিমিয়ার প্রো ইন্টারফেস, প্রথম ইন্টারফেস। আপনারা অন করলে, ক্লিক করে অন করলে একটা লোকেশন সেট করার জায়গা পাবেন। সেই লোকেশন সেট করা এবং প্রজেক্টের নামটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এখানে বিভিন্ন রকমের ঘর দেখা যাচ্ছে, এই ঘরগুলোকে বলে হচ্ছে প্যানেল। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল, এটা আমাদের সোর্স প্যানেল, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে টাইমলাইন প্যানেল, এটা হচ্ছে টুলস প্যানেল, আর এটা হচ্ছে অডিও মিটার। এবং এখানে আর কিছু প্যানেল আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই। এটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স, এটা হচ্ছে লিমিট্রি কালার। আমি চাইলে আমাদের কাছে আরও অনেকগুলো প্যানেল এক্সট্রা আছে, বিভিন্ন কাজের পারপাসে আমরা এসব ব্যবহার করব। যখন অন্য কোনো প্যানেল আমাদের দরকার হবে, তখন আমরা সেই প্যানেলটা জাস্ট অন করে ফেলবো এখানে ক্লিক করে। চাইলে আমরা যে কোনো প্যানেলকে অফও করে ফেলতে পারবো, লাইক এই যে হিস্টোরি নামে একটা প্যানেল এখানে আছে, যেটা আসলে প্রয়োজনীয়তা নাই বললেই চলে। তো এটার পাশে থ্রি ডট বাটন আছে, থ্রি ডট বাটনে ক্লিক করে আমি ক্লোজ করে ফেললাম। এবং এখানে আবার ইফেক্ট আছে, চাইলে সবগুলোই আমি এরকম করে ক্লোজ করে ফেলতে পারি। চাইলে আমরা এই প্যানেলগুলোর অবস্থানও চেঞ্জ করতে পারি, প্রজেক্ট প্যানেলকে নিয়ে এখানে নিয়ে যেতে পারি, এখান থেকে সোর্স প্যানেলকে নিয়ে এখানে চলে আসতে পারি, এখান থেকে টাইমলাইন নিয়ে প্রোগ্রাম মনিটর চলে যেতে পারি। আমরা যখন ইন ফিউচারে অনেক অ্যাডভান্স কাজ করব, তখন আমাদের প্রয়োজন ভেদে দ্রুত কাজ করার উদ্দেশ্যে আমরা আমাদের টাইমলাইনকে বিভিন্নভাবে সাজাবো। বাট এই প্রাথমিক সেক্টরে আমরা যখন ভিডিও এডিটর হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি, এই সময় এসে আমরা মূলত অনেকগুলো অপশন আছে, দেখেন ওপরে লেখা আছে, উইন্ডোজে গেলে, ওয়ার্কস্পেসে গেলে এখানেও লেখা আছে। তো বিভিন্ন এক্সপার্টিস পার্সনরা বিভিন্নটা কাজ করে, আমরা যারা ভিডিও এডিটর আমরা এডিটিংয়ে কাজ করব। অনেকে আছেন এই সফটওয়্যারটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেন, অনেকে আছেন এই সফটওয়্যারটা শুধুই অডিওর কাজের জন্যই ব্যবহার করেন, অনেকে আবার অন্যান্য কাজের জন্য ব্যবহার করেন। তো আমরা যেহেতু ভিডিও এডিটর, আমরা এডিটিংয়ের এই পার্টেই থাকবো। এডিটিংয়ের এই পার্টেই তো ছিলাম, বাট সব কিছু তো আমি এলোমেলো করে দিয়েছি। তাই উইন্ডোজে যাওয়ার পর সেম অপশন ওয়ার্কস্পেস, এখান থেকে এই যে রিসেট টু সেভ লেআউট, এখানে একটা ক্লিক করলে কিন্তু সব আবার আগের মতো রিসেট হয়ে যাবে। এবং আগে যা ছিল এই সফটওয়্যার ইন্টারফেসটা সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে। এখানে আবার কিছু এক্সট্রা জিনিসও চলে আসছে, এগুলোকে আমি ক্লোজ করে ফেলবো একটা একটা করে, এগুলো আমার দরকার নাই। ইফেক্ট আমার দরকার আছে, মার্কাসটা আমার দরকার নাই, হিস্টোরিটাও আমার দরকার নাই। তো এই হচ্ছে আমার প্যানেলের অবস্থা। আমাকে যদি কোনো ভিডিও এডিট করতে হয়, তাহলে সেই ভিডিওর সাথে জড়িত ভিডিও, অডিও, ইমেজেস, জেপিজি, পিএনজি, হোয়াট এভার আই ওয়ান্ট, সব কিছু আমাকে নিয়ে আসতে হবে এই প্রজেক্ট প্যানেলের মধ্যে। প্রথমে এখানে এনে রাখতে হবে, যা যা কিছু ব্যবহার করে আমি এডিটটা করতে চাই সব কিছুকে এখানে আনতে হবে। তাহলে নিয়ে আসি তো এখানে কিছু। তাহলে আজকে আমি আনতে চাচ্ছি এখানে একটা হার্ট, আমি এখানে আনতে চাচ্ছি। আমি আনতে চাচ্ছি একটা স্কুল, এগুলো সব পিএনজি ছবি, মানে ব্যাকগ্রাউন্ড নাই এইসব ছবিগুলোর। আমি আনতে চাচ্ছি একটা ভিডিও, আর কিছু আনার মতো নাই। তিনটা এলিমেন্টস আমি কিন্তু নিয়ে চলে আসলাম। এখন এই তিনটা এলিমেন্টস দিয়ে আমি কোনো কিছু একটা তৈরি করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমি সব কিছুকে আসলে প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো, আমার প্রজেক্ট প্যানেলের মধ্যে নিয়ে আসবো। আজকে একটা মিউজিকও নিয়ে আসি। এখানে এই একটা মিউজিক আছে, এটাকে নিয়ে চলে আসলাম। তাহলে একটা মিউজিকও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পেলেন যে হ্যাঁ, প্রজেক্ট প্যানেলের মধ্যে সব কিছু আনা যায়, সব কিছু এখানে রাখতে হয়। এখানে আমরা যখন একটা ভিডিও এডিট করব, সেই এডিট করার জন্য আমাদেরকে একটা টাইম লাইনের মধ্যে একটা সিকোয়েন্সের প্রয়োজন হয়। আপনার ভিডিওটা এইচডি হবে নাকি ফুল এইচডি হবে, না 4K হবে, 8K হবে, এটা না আপনাকে আগে থেকেই নির্ধারণ করে দিতে হবে। তো
তো এই নির্ধারণ করার কাজটা অনেকাংশে ক্যামেরাম্যানের হাতেও থাকে। ক্যামেরাম্যান যখন ক্যামেরা দিয়ে ভিডিওটা করে তখন সে আসলে ক্যামেরার মধ্যে সেই এইচডি বা 4K সেই মোডটাকে চালু করে দেন ভিডিওটাকে করে। ওকে, তো আমরা এই কাজটা ক্যামেরাম্যানের উপরে যদি ভরসা করি তাহলে তার ফুটেজ দিয়ে ডিরেক্টলিও প্রিমিয়ার প্রোকে ইনস্ট্রাকশন দিতে পারি। তো আমার কাছে কিছু ফুটেজ আছে যেগুলো ক্যামেরা দিয়ে নেওয়া। তো আমি একটু সেই ফুটেজগুলো নিয়ে আসি, একটা ফুটেজ নিয়ে আসি এখান থেকে। এখানে অনেকগুলো ফুটেজেস আছে, তো এই ফুটেজগুলো ক্যামেরা দিয়ে নেওয়া হয়েছে। জাস্ট আ মোমেন্ট। ওকে, এটাকে সাধারণভাবে দেখার জন্য মানে এই ভিডিওটার মধ্যে কি আছে, আপনারা যখন আপনাদের লাইফে কাজ করবেন তখন এমন সময় এমন অনেক মুহূর্ত পড়বে যখন আপনার আপনার হাতে কোনো কোনো ভিডিও থাকবে 1 ঘন্টার ভিডিও থাকতে পারে, কোনো কোনো ভিডিও থাকবে 2 ঘন্টার, এর চেয়েও বেশি থাকতে পারে, আবার কোনো ভিডিও 10 মিনিটও থাকতে পারে। তো এডিট করার জন্য তো ওই 1 ঘন্টার ভিডিও টোটালটাই আপনি ইউজ করবেন না, হতে পারে ওই 1 ঘন্টার ভিডিও সিন থেকে আপনি 1 মিনিট বা 2 মিনিট কেটে ইউজ করতেছেন আপনার মেইন ভিডিও পারপাস হাসিল করার উদ্দেশ্যে। তো আমাদের এই ভিডিওটাও এরকম 22 সেকেন্ডের একটা ভিডিও, এই যে নিচে ছোট্ট করে দেখা যাচ্ছে 22.13 সেকেন্ডের একটা ভিডিও মোস্ট প্রবাবলি। তো এই ভিডিওটা আমার তো এত বড়টা দরকার নাই, আমার ছোট্ট একটু অংশ দরকার। ছোট একটু অংশ বা কোন অংশটুকু দরকার সেই প্রিভিউটা দেখা এবং বোঝার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে সোর্স প্যানেলকে। এই যে সোর্স প্যানেলটা উপরে, এখানে সোর্স প্যানেল ব্যবহার করার জন্য কিভাবে করতে দেখাচ্ছি আমি। একটু খেয়াল করুন, সোর্স প্যানেলের পাশে আরও কিছু নাম আছে, ইফেক্ট কন্ট্রোল, এটা কিন্তু একটা ভিন্ন প্যানেল। তার পাশে আর একটা অপশন, এটা অডিও ক্লিপ মিক্সার। এখন এটাতে ক্লিক করলে আবার একটা ভিন্ন প্যানেল অন হয়ে গেল। এভাবে করে একই ঘরের মধ্যে একের অধিক প্যানেলও থাকে। হ্যাঁ, তো আমরা সোর্স প্যানেল ব্যবহার করতে হলে সোর্স প্যানেল অবশ্যই ক্লিক করে নিব, দেন এই ভিডিওটাকে ওপরে নিয়ে ছেড়ে দিলাম। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা, এই ভিডিওটার অবস্থাটা এই ভিডিওটা টোটাল 22.13 সেকেন্ডের। সো এখান থেকে আমি কতটুকু চাচ্ছি বা না চাচ্ছি সেটা কিন্তু আমি এখান থেকে কাট করে নিয়ে যেতে পারি আমার মেইন ভিডিওতে। ইদার আমি এখান থেকে না নিয়ে আমার টাইমলাইনের মধ্যেও কাজ করতে পারি, একটু পরে আমরা জানবো। তো এখান থেকে আমরা মার্ক ইন এবং কিছু তো সামনে যাওয়ার পর এই মার্ক আউট বাটন করে একটা নির্ধারিত পয়েন্ট কেটে নিলাম, এইটাকে আমরা আজকে এডিট করব। বাট এডিট করার জন্য আমাদেরকে আসলে একটা সিকোয়েন্সের অর্ডার করতে হবে প্রিমিয়ার প্রোকে। ইদার আমি এই ফাইল থেকে নিউ অপশন, এখান থেকে একটা সিকোয়েন্স কন্ট্রোল এন, এই শর্টকাট ক্লিক করলেও আমি এই সিকোয়েন্সটা নিতে পারি, অথবা এইভাবে করে ফাইল নিউ, নিউ থেকে সিকোয়েন্স, এখানে এসেও আমি একটা ফুল এইচডি 1080 30 fps, 1080 হচ্ছে ফুল এইচডির মান। 30 fps মানে হচ্ছে 30টা ফ্রেম পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে 30টা ছবি তুলেছে, এইরকম কোয়ালিটির একটা সিকোয়েন্স আপনাকে তৈরি করে দিবে। সো এইটা আপনি এখান থেকে ওকে প্রেস করলে এই অনুযায়ী সিকোয়েন্সটা তৈরি হবে, আপনি এটাও নিতে পারেন। বাট আমার এই ফুটেজেসগুলো বেশ প্রফেশনাল, একজন প্রফেশনাল ক্যামেরাম্যানের হাতেই এসব করা হয়েছে, দ্যাটস ওয়াই উনি আসলে এটাকে ঠিকঠাক করেই দিছে, এবং উনি বা আমার ক্লায়েন্ট আমাকে যে ক্যাটাগরিতে এটা দিছে আমাকে সেই ক্যাটাগরি মেনটেন করে এডিটটা করতে হবে। মূলত এডিট করতে হবে না, তাকে আউটপুটটা আমাকে দিতে হবে। তা আউটপুট যেহেতু তার কোয়ালিটি দিতে হবে, এটার কোয়ালিটি ছোট বড় করে বা আমার মন মতো নিয়ে লাভটা কি। সো এই ভিডিওটাকে ডিরেক্টলি ধরে আমি এখানে এনে ছেড়ে দিলাম। এখানে এনে ছেড়ে দিলে এই ভিডিওর সাইজ অনুযায়ী আমার এই সিকোয়েন্সটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা আজকের মডুলের বিষয়টাতে একটু চলে যাব। আমরা আবার এই পুরনো গল্প বা পুরনো আলোচনাটা একটু পরে আবার একটু একটু বলবো অবশ্যই। তো এখানে যেহেতু চলে আসলাম, এই ভিডিওটার প্রপার্টিস কি, এই ভিডিওটার ডিটেলস কি, এই ডিটেলসটা আমাদেরকে জানতে হবে, দেখতে হবে। এই ডিটেলসটা দেখার জন্য এই ভিডিওতে রাইট বাটন ক্লিক করলে একটু নিচের দিকে আসলে এই যে প্রপার্টিজ নামে একটা অপশন আছে। প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা এলিমেন্টসই আপনি রাইট বাটন ক্লিক করলে এরকম প্রপার্টিজ নামে অপশন পাবেন, এবং এখানে একটা ক্লিক করলে এখানে সব দেখা যায়। যেমন এই ফাইল সাইজ হচ্ছে 97.05 মেগাবাইট, ইমেজ সাইজ হচ্ছে 1920 বাই 1080, তার মানে ফুল এইচডি ভিডিও। এটা ফ্রেম রেট 29.97 ফ্রেম রেট, এবং এটা টোটাল ডিউরেশন 22.13 সেকেন্ড। সব কিছু এখানে দেওয়া আছে কিন্তু। ওকে, তো এটা তো দেওয়াই আছে, দেখেন ফুল এইচডি দেওয়া আছে, তাহলে আমার আর কষ্ট করে করাই লাগলো না, বা কষ্ট করেও আমার লাভ নাই, কারণ ক্লায়েন্ট যে ক্যাটাগরি ভিডিও আমাকে দিয়েছে আমি তাকে তো সেই ক্যাটাগরিরই দিন শেষে আউটপুটটা দিব, তাহলে আমি কষ্ট করে করবো কেন। তবে আপনারা নিজে থেকে কোনো ভিডিও তৈরি করতে হলে বা এরকম ভুলভাল ক্যামেরা বা 10 রকমের ক্যামেরার যদি সিন ইউজ করতে চান, তখন আপনারা একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে নিতে পারেন, ফুল এইচডি বা নর্মাল এইচডি অথবা 4K, যেটা আপনারা চান সেটা নিয়ে নিতে পারেন। তো আমরা এখন নিব না, আমরা এটা দেখে নিলাম, আমাদের এটা তাহলে পারফেক্টলি আছে, ফুল এইচডিতে আছে। এখন আমরা সকল ধরনের এডিটের কার্যক্রম মূলত এই টাইম লাইনের মধ্যে একের পর এক ভিডিও বসাবো, তার মধ্যে বিভিন্ন ইফেক্টের ব্যবহার করব। ইফেক্ট পাওয়া যায় কোথায়, এই যে ইফেক্ট নামে একটা প্যানেল কিন্তু আমাদের এখানে আছে। এখানে ভিডিও ইফেক্ট আছে, অডিও ইফেক্ট আছে, ভিডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন, অনেক কিছু আছে। আপনাকে একটা একটা করে খুঁজে খুঁজে আপনার গল্প অনুযায়ী ব্যবহার করে দেন শিখতে হবে। এই কোর্সের মধ্যে আমরা খুব সামান্যতম ইফেক্টগুলোই শিখবো বা প্রফেশনালগুলো। বাট একজন প্রফেশনাল ভিডিও এডিটর হওয়ার জন্য অন্তত শখের বসে জীবনে সবগুলোকেই একটা একটা করে একটু ক্লিক করে দেখবেন। আশা করছি আমি এটা যে আপনারা ক্লিক করে করে দেখবেন, দেখলে ভালো হবে। বাট এগুলো সব কাজে লাগে না, এটাও বলে দিই আপনাদেরকে। ওকে, তো এখন
এই ভিডিওগুলোর কার্যক্রম আমরা যখন একটার পর একটা ভিডিওকে এডিট করব, আমরা যখন আরও ভিডিওকে জোড়া লাগাবো, এই কার্যক্রমগুলো স্মুথলি করার জন্য আমাদেরকে কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হবে। লাস্ট ক্লাসে আমি রিপিট করছিলাম বা লাস্ট ক্লাসে বলছি, আমি এখনও রিপিট করছি, এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে কিবোর্ড শর্টকাটসে ক্লিক করলে দেখা যায় কোন বাটন দিয়ে কি হয়। তা আমরা তো এই সবগুলো বাটনের ব্যবহার সেভাবে জানি না এখনও বা ইউজ টু হইনি, এই জন্য একটু ভয়ঙ্কর লাগতে পারে ইন্টারফেসটা দেখতে। বাট সময়ের সাথে সাথে আমরা এরকম এই কিবোর্ডের যে শর্টকাটগুলো আছে এগুলো দেখে দেখে নিজের আঙুলগুলোকে অভ্যস্ত করে নিব। এতে করে আমাদের কাজ বেশ প্রফেশনাল পার্সনদের মতো দ্রুত হবে। কারণ যারা এটা করে না তাদের সময় লাগবে ডাবল, যারা কিবোর্ড শর্টকাট ইউজ করে না তাদের সময় লাগবে ডাবল, প্রচুর সময় লাগে এডিটিং করতে। সো আপনাদেরকে শর্টকাট ব্যবহার করে অভ্যস্ত থাকতে হবে। সো যদি বলি যে ক্লায়েন্ট কার কাছে যাবে, পৃথিবীর ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেই ভিডিওটা দ্রুত কাজ করে দেয় তাদের কাছে যাবে। এটা সবাই আমরা পছন্দ করি, দ্রুত কাজ করে দেওয়া। তার একটা মাথা চিন্তা আসছে আজকে রাতে, সে চাচ্ছে পরশুদিন এটা আপলোড করতে, বাট তার প্ল্যানিং হতে হতেই আপনি সেটা দুদিন বা 3 দিন পার করে ফেললেন। ফাইনালি তার ইন্টারেস্ট নাও থাকতে পারে বা সেই এই ধরনের এডিটরের কাছে নাও কাজ করতে পারে। ওকে, এই জন্য দ্রুত কাজ করার জন্য আমাদেরকে এই কিবোর্ডের যে শর্টকাট বাটনগুলো আছে এগুলোতে একটু ব্যাপকভাবে অভ্যস্ত থাকলে আমাদের জন্য খুবই ভালো হয়। তো এই হচ্ছে বিষয়। আমরা এখন সামনের বিষয়ে ফরওয়ার্ড হব। তো জাস্ট ওকে এভরিওয়ান, আমরা আবার মনোযোগটা ফিরিয়ে নিয়ে আসি এবং প্রিমিয়ার প্রোতে ব্যাক করি। হ্যাঁ, এমআরকে ইশতি, জি প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন এমআরকে ইশতি। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপের কোশ্চেন। একটা কোশ্চেন হ্যাঁ, করেছিলাম ভাইয়া, হুম হুম। মানে একটা ছবি দিয়ে কোশ্চেন করেছিলাম, ওইটার অ্যান্সারটা যদি কাইন্ডলি দিই। বলুন না, এখানে এই যে এটা না, কোথায় ছবি দিয়েছেন? মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়েছিলাম, ওখানে মানে ছবিটা দেখলে বুঝতে পারতাম। ও আচ্ছা, সমস্যা নাই, এটা তো আমরা তো এটা যাইনি এই পর্যায়ে, আমরা যাই আগে ওই পর্যায়ে তারপরে আপনি কি শিখাইছি ওইটা? না, আমি কালকে মানে ঘাটতে ঘাটতে এ পর্যন্ত গিয়েছিলাম, এখন এটা অফ করব কিভাবে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে দেন, আমি দেখাচ্ছি। আমাদের এক্ষুনি এই টপিকগুলো আছে। তো দেখুন, আমাদের এই সফটওয়্যারের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আমাদের একের পর এক ভিডিও জোড়া তালে দিতে হবে। সেটার মধ্যে বিভিন্ন কালার গ্রেডিংয়ের কাজ করতে হবে, অডিওর কাজ করতে হবে, বিভিন্ন কৌতূহল ব্যাপার তৈরি করতে হবে যাতে করে ভিউয়ার্সরা অ্যাট্রাক্টেড হয়ে থাকে। এই কাজগুলোকে সহজ করার জন্য আমাদের কাছে ছোট্ট একটা টুলস প্যানেল আছে। এখানে প্রথমটা হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে সিলেকশন টুল, এটার শর্টকাট বাটন হচ্ছে ভি। ম্যাক্সিমাম সময়ে এটাই আমাদের অন থাকবে, এটা দিয়ে আমরা সব কিছু সিলেকশন করবো। এটাকে ডানে নিব, এটাকে বামে নিব, এটাকে ওপরে নিব, এটাকে নিচে নিব, সব কিছু এটা দিয়েই আমরা করব। এর পাশে অনেকগুলো বাটন আছে, একটু পরে দেখাচ্ছি। এই বাটনটা চলে আসি, এটা হচ্ছে রেজর টুল, এটার শর্টকাট বাটন হচ্ছে সি। রেজর মানে হচ্ছে ছেলেরা যে রেজর দিয়ে দাড়ি শেপ করে সেই রেজরটাই, একদম ব্লেডের ছবি এটা। ভালো করে চোখটা একটু সামনের দিকে নিয়ে তাকায় দেখেন আপনাদের সফটওয়্যারের দিকে, সেই ব্লেডের ছবি। এটাতে একটা ক্লিক করলে এটা অন হয়, আবার এটাতে একটা ক্লিক করলে এটা অফ হবে না। আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা অনই হয়ে থাকবে। আমরা অবশ্যই যে কোনো একটা টুল আমাদের অন থাকতেই হবে। তা আমাদের সবসময় অন থাকবে হচ্ছে সিলেকশন টুল। ওকে, তো সিলেকশন টুল অন আছে, এখন কিন্তু এটা অফ আছে, বা ওইটা অফ করার কিছু নাই। আমরা যখন যে টুলে, যে কোনো একটা টুলে আমাদের স্টে করতেই হয়, বা আমরা মানে কোনো টুল অফ করতে পারবো না এক্স্যাক্টলি। যাই হোক, অফ করার এটা মাথায় ওভাবে নিয়ে না, ওটা প্রয়োজনও নাই কখনো। সো রেজর টুলটা আমি এবার অন করলাম, এটা দিয়ে কাজ কি, আমি এই ভিডিওটাকে মাঝখান থেকে কেটে ফেলতে পারি। লাইক আমি এখানে একটা কাট করে ফেললাম, এখানে একটা কাট করে ফেললাম, দেন আবার এখানে যে এটাতে একটা ক্লিক করলাম, দেন এটাকে দেখেন আমি এটাকে আলাদা আলাদা করে ফেলছি, মানে ভেঙে ভেঙে ফেলছি। এখন এই যে কেটে ফেলছি, এটাকে আমি ভুল করে কেটে ফেলছি, আমি আবার আগের অবস্থানে ফিরে যেতে চাই। এটাকে বলে ইংরেজিতে আনডু করা। এই আনডু করতে হলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড, মানে কন্ট্রোল এবং জেড দুটো বাটনকে একসঙ্গে ক্লিক করতে হয়। লাইক আমি কন্ট্রোল এবং জেডকে একবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, একটা কাট চলে গেল, আর একবার ক্লিক করলাম, আর একটা কাট চলে গেল। তার মানে 5-6 বার আন্ডু করে আমি একদম আবার আগের মতো ইন্টারফেসে চলে আসছি। সেইটা হচ্ছে সেই রেজর টুল। যে কোনো ভিডিও এলিমেন্টসকে, যে কোনো ভিডিও এলিমেন্টসকে না, যে কোনো এলিমেন্টসকে ও 2-3 ভাগে ভাগ, একের অধিক ভাগ, 100টা ভাগ, 2000 ভাগ, আপনার যত ভাগ দরকার, আপনার চোখ এবং আঙুল যত সূক্ষ্মভাবে যাবে সে তত সূক্ষ্মভাবে আপনাকে কাটস করে দিবে। ওকে, তাই এই টাইমলাইন কিন্তু জুম করা যায়, এভাবে করে জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, জুম ইন করে আপনি সূক্ষ্মভাবে কাটতেও পারবেন। তো রেজর টুলটা সহজভাবে অন করার জন্য সি প্রেস করতে, দেখেন আমার মাউসটা এখানেই আছে, আমি রেজর টুলের কাছে যাবই না, আপনারা একটু এখানটায় তাকান। আর মাউসটা এখানে আছে, আমি জাস্ট সি প্রেস করলাম, আমার রেজর টুল অন হয়ে গেল। আবার ওই রেজর টুলের ওপরে সবচেয়ে ওপরে যে সিলেকশন বাটনটা আছে সেখানে একটু তাকান, আমি আবার ভি প্রেস করলাম, দেখেন সিলেকশন বাটনটা অন হয়ে গেল। তো এইভাবে করে কিবোর্ডের শর্টকাট বাটন ইউজ করে করে আপনাকে কাটতে হবে। লাইক এই ভিডিওটা এখানে নিলাম, আমি সি প্রেস করলাম, এখানে একটা কাটস করলাম, ভি প্রেস করলাম, এটাকে আলাদা করে ফেললাম, এইভাবে কাজ করতে হবে। আপনি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে একটু, আপনি এখানে ভিডিওটা আছে, রেজর টুল অন করলেন, এটাকে কাটলেন, আবার এখানে গেলেন, আবার এটাকে আলাদা করলেন, টাইম শেষ, এর মধ্যে ওই আরেকজন এডিট করে শেষ করে ফেলছে। হ্যাঁ, পৃথিবী কাউকে সময় দিতে চায় না, আমরা একবারেই প্রফেশনাল ওয়েটাই শিখবো, অ্যামাচার ওয়েটা আমরা জানবো না।
ওটা জানার দরকারই নাই। হ্যাঁ, ওকে। যাই হোক, তো এইভাবে করে আমরা ভিডিওটাকে এডিট করতে পারি। তো আমাদের আজকের ক্লাসে কিছু বিষয় আছে যেটা আমরা আসলে প্রিভিয়াস ক্লাসেই দেখে ফেলছি। থ্যাংক ইউ আপনাদেরকে যে সবাই এত সুন্দর করে কোঅপারেট করছেন, আমি টেরই পাইনি। তো এই জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে। আজকে আমরা একটু হার্ড বিষয়ে যাব, হ্যাঁ, একটু মজার বিষয়ে যাব। আশা করি সবার খুব ভালোও লাগবে এই মজার বিষয়টা। এইগুলা এডিটিংয়ের নিয়মিত পার্ট, আপনাকে প্রত্যেকটা দিন এই কাজ করতে হবে। ওকে, দেখুন আমরা অ্যাজো টুলের কাজ শিখলাম। আমাদের এখানে ক্লিক করে ধরে রাখলে অনেকগুলো অপশন বের হয়, এখানে একটা ক্লিক করলে কোনো অপশন বের হয় না। এখানে দেখেন ছোট্ট করে একটা তীর চিহ্ন আছে, এই ধরনের প্লেসমেন্টে যদি আমি ক্লিক করে ধরে রাখি, এটার ভেতরে যে অপশনগুলো আছে সব বের হয়ে আসে। তো কিছুক্ষণ আগের কাজে আমি রেক্ট্যাঙ্গেল টুলটাকে ক্লিক করে এটাই ব্যবহার করছি। তো দ্যাটস ওয়াই আমি এখন এটা ব্যবহার করতে চাই না, আমি পেন টুলটা ব্যবহার করতে চাই। আমি পেন টুল একটা ক্লিক করলাম। এখন চাইলে আমি পেন টুল দিয়ে এখানে কিছু একটা বানাতে পারি, যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একটা শেপ বানিয়ে ফেললাম। এই শেপটাকে আমি এখন মুভ করতে চাই, তাই আমি কিবোর্ডের ভি প্রেস করলাম, ভি প্রেস করে আবার সেই সিলেকশন টুলটাকে অটোমেটিক অন করে ফেললাম। এখন এই শেপটাকে মুভ করতে পারি, এটাকে এরকম করে বড় করতে পারি, এটাকে এদিক দিয়েও বড় করতে পারি, কি চাই আমি সেটাই আমি করতে পারি। আমার শেপটা আমার এলোপাথারি হয়েছে, কিন্তু আপনার প্রয়োজন হবে অনেক ধরনের কাজে, আপনি কিন্তু এই টুলস প্যানেলের পেন টুলকে ব্যবহার করবেন। এই টুলস প্যানেলের পেন টুল ছাড়াও আমাদের কাছে আরও অনেকগুলো বিভিন্ন ইফেক্টের মধ্যেও পেন টুল আছে, বিভিন্ন ইফেক্টের মধ্যেও পেন টুল আছে। তো ওইগুলো আমাদেরকে ইউজ করতে হবে। ওকে, তো আমরা আপাতত এটাকে একটা ক্লিক করে ডিলিট করে দেই। ধরেন এই পেন টুলের মধ্যে ক্লিক করে নিচে যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে এখানে একটা ক্লিক করলাম। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলটাকে আমি অন করলাম। রেক্ট্যাঙ্গেল মানে কি আমাকে বলুন তো? রেক্ট্যাঙ্গেল মানে বর্গক্ষেত্র না? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ টাইপের কিছু একটা, যার চারটা কর্নার থাকে। সহজ ভাষায় আমরা গেলাম, ছোটবেলায় যে আমরা পড়ছি না, ওই যে চার কোণ আছে টাইপের একটা বর্গক্ষেত্র, চতুর্ভুজ, এইগুলা এগুলা এরকম কিছু একটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে এটাকে অন করে ফেললাম, অন করার পরে এখন যদি আমি এখানে একটা এরকম টান দিই, এই যে একটা আয়তক্ষেত্র আমার তৈরি হয়ে গেল। প্রশ্ন আসতে পারে যে এটার ব্যবহারটা কোথায় আছে? এটার ব্যবহার সামনে আছে, আপনারা দেখবেন তখন আমাদের অনেক কার্যক্রমে এইসবের ব্যবহার কিন্তু আসবে সামনে। হ্যাঁ, মিট করে দেন প্লিজ এভরিওয়ান। তো এটাকে ডিলিট করে দিলাম। এখন এখানে আবার নিচে আবার একটা এলিপস টুলও আছে, এটা দিয়ে ডিম্বাকৃতি নিতে পারি, বা এরকম চ্যাপ্টার ক্যাটাগরি নিতে পারি, অথবা একটা সূর্যের মতো করে নিতে পারি, অথবা এরকম যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন, নিয়ে ছেড়ে দিলাম। তা আপনার যদি এরকম গোল কোনো কিছুর প্রয়োজন হয়, ইউ ক্যান ইউজ দিস। ওকে, তো গেল, এটাও গেল। আমরা এটাকে আপাতত পেন টুলে রাখি এবং এটাকেও ডিলিট করে দিই, এটা আমাদের এখনই দরকার নাই। এর নিচে হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে মূলত এটাকে ধরেন আমি একটু জুম করে রাখলাম, এখন এই হ্যান্ড টুল দিয়ে আমি এটাকে সরায় দেখতে পারি। হ্যান্ড টুল খুবই মানে কম ব্যবহার্যপূর্ণ একটা জিনিস। এটা কিন্তু জুম করছি আমি, এর বেশি কিছু করিনি। অনেক সময় আপনাকে সঠিকভাবে বা সূক্ষ্মভাবে কাজ করার জন্য আমাদের মতো দেশের মানুষের কম্পিউটারের স্ক্রিন খুব ছোট, 21 ইঞ্চি 22 ইঞ্চি, তা আপনাদেরকে জুম করার প্রয়োজন হতে পারে। তখন আপনারা কিভাবে কাজ করবেন? এটাকে একটু জুম করে, জুম করলাম, ফর এক্সাম্পল এই যে নিচে যে গাছের একটা অংশ ছিল, এখানে আপনার কাজ আছে, তাহলে এই হ্যান্ড টুলটা অন করলে একটু নিচে নেমে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আরাম করে। আমি হ্যান্ড টুল ছাড়াও এখানে আসতে পারি। একটু সিলেকশন টুলটা অন করে নিলাম, দেখেন এখান দিয়েও এরকম ডানে যাওয়া যায়, এখান দিয়েও এই স্লাইডার দিয়ে বামে যাওয়া যায়, এভাবে করে আমরা মুভ করতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, তো হ্যান্ড টুলের ব্যবহার নাই, সেভাবে নাই। এটা শর্টকাট বাটন এইচ, আপনারাও সেভাবে ব্যবহার করবেন না মনে হয় না। মারিয়া। ওকে, হ্যাঁ বলুন। ওকে, তো এখানে আরও কিছু ভিডিও আছে, আমি একটা ভিন্ন কার্যক্রম দেখার জন্য আরেকটা ভিডিও নিয়ে যাই। দেখুন এই ভিডিওটাকে ডিরেক্টলি স্লাইড করে আমি নিয়ে চলে গেলাম আমার এই প্যানেলের মধ্যে। এখন এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা একটু জুম ইন হয়ে আছে, রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সেস করে দিলাম। এখন পারফেক্টলি এটা আছে। হ্যাঁ, ওকে, এখন এই ভিডিও, এখানে একটা ভিডিও আছে, এখানে একটা ভিডিও আছে। আমরা যদি এই দুটো লেয়ারকে একটু ডান দিকে সরাতে চাই, একটু বাম দিকে সরাতে চাই, কিভাবে সরাবো? পুরোটা কিভাবে সিলেক্ট করে ডানে নিলাম বা বামে নিলাম, এটা সবচেয়ে ইজি ওয়ে, এবং সবাই এটা ইউজ করে। সফটওয়্যারে অনেক ধরনের সিস্টেম দেওয়া থাকে, বাট আপনারা সবসময়, যেহেতু আমার গাইডলাইনে এই মুহূর্তে আছেন, আমার দায়িত্বরত, আমি চেষ্টা করবো যে যে ওয়েগুলো আমি দেখাই আপনারা সেই ওয়েগুলো ফলো আপ করে আপনাদের হাতের কাজটাকে সেভাবে করে অভ্যস্ত করেন। বাট এরপরেও বা এর বাইরেও যদি আপনাদের কোনো উস্তাদ থাকে, তাকে ফলো করবেন, যে কারণ সে জানে দীর্ঘ বছর সে ধাক্কা খেতে খেতে সে বোঝে যে কোন ওয়েতে কাজ করলে কাজটা শর্টকাট ওয়েতে করা যায়, ইজি ওয়েতে কাজ করা যায়। তা আমরা এই যে এটাকে সিলেক্ট করে যে ডানে নিলাম বামে নিলাম, এটা শর্টকাট ওয়ে, এটাই আরামের ওয়ে। কারণ এইভাবে সিলেক্ট করে যে কোনো ফোল্ডারকে, যে কোনো এলিমেন্টসকে সরাতে আমরা আগে থেকেই অভ্যস্ত। তো যাই হোক, আমরা এখন এটাকে যদি এভাবে না সরিয়ে সফটওয়্যারের নিয়ম অনুযায়ী সরাই, এখানে একটা অপশন আছে ট্র্যাক সিলেক্টেড ফরওয়ার্ড টুল।
সো এটাকে যদি একটা ক্লিক করি, দেন আমি এখান থেকে ক্লিক করলে ও ডান পাশে থাকা যত এলিমেন্টস থাকবে সবগুলোকে সিলেক্ট করে ফেলবে। তাহলে আমি একসঙ্গে এখান থেকে ডানে নিতে পারবো, আবার এখান থেকে ক্লিক করে একসাথে বামে নিতে পারবো। আবার এটার নিচেই ক্লিক করে ধরে রাখলে আর একটা অপশন আছে, ট্র্যাক সিলেক্টেড ব্যাকওয়ার্ড টুল। এটার ক্ষেত্রে আমরা এই যে সবগুলো এলিমেন্টসের লাস্ট অংশ আমাদের ধরতে হবে। এখানে ক্লিক করে আমি ডানে নিতে পারবো, এখানে ক্লিক করলে বামে নিতে পারবো। যারা বুঝতে পারলেন ভালো, যারা বুঝতে পারেন নাই কোনো অসুবিধা নেই, আপনার লাইফ কোনোভাবেই স্টাক হবে না। এটাকে এই সহজ ওয়েতে করবেন, এভাবে এই ওয়েতে করবেন, এটাই আপনাকে ইজি করবে কাজগুলোকে। ওকে, আরও কিছু টুলস আছে, সময়ের সাথে সাথে আমরা জানবো। এই লাস্টেরটা হচ্ছে টেক্সট টুল। নর্মালি এই টেক্সট টুলে একটা ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে অনেক কিছু লিখতে পারি, লাইক আই লাভ বাংলাদেশ। আমি এখানে লিখতে পারি, টেক্সট টুল দিয়ে অনেক কিছু লিখতে পারি। এটা হচ্ছে টেক্সট টুলের কাজ, বেসিক কাজ আসলে। এই টেক্সটকে বিভিন্নভাবে আমরা এডিট করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। আমরা ডে বাই ডে সামনে এই কার্যক্রমগুলো জানবো, এখন আমরা এই বিষয়গুলো জানবো না। তো টেক্সট টুলকেও আমরা ডিলিট করে দিলাম। আমরা এখন জানবো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, একটা টপিক। দেখেন আমার এখানে একটা হার্ট আছে, এই হার্টটাকে আমি টেনে নিয়ে আসি আমার টাইম লাইনের মধ্যে। হার্টটা বেশ বড়, এটাকে ঠিক করার জন্য রাইট বাটনে ক্লিক করে এই যে স্কেল টু ফ্রেম সাইজ, যেটা আমরা সকল মিসম্যাচ এলিমেন্টসের জন্য ব্যবহার করি, সবগুলোর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো এখানে এসে আমি এটাকে ক্লিক করলাম, তো হার্টটা ছোট হয়ে গেল। হার্টটা এখনও অনেক বড়, আমি আসলে আরও ছোট করতে চাই। আরও ছোট করার জন্য ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। মূলত এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যেই সব কিছু আছে। আমরা কি লাস্ট ক্লাসে ইফেক্ট কন্ট্রোল নিয়ে আলোচনা করেছিলাম না? না স্যার। আচ্ছা, না করা হয়নি। ওকে, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন ইফেক্ট কন্ট্রোল যেটা দেখাবো, এটা আপনাদের প্রত্যেকটা এডিটিংয়ে প্রতিদিন অন করতে হবে। এটা ছাড়া এডিটিং পসিবল না। সব জানেন, এটা জানেন না, এডিটিং সম্ভবই না, ইম্পসিবল। ওকে, তো দেখুন, আমরা এখানে আমাদের কাছে ইফেক্ট নামে একটা প্যানেল আছে, এখানে ইফেক্ট কন্ট্রোল নামে একটা প্যানেল আছে। ইফেক্ট প্যানেলের ব্যাপারে একটু পরে আসবো, ইফেক্ট কন্ট্রোল নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করলে অনেকগুলো অপশন পাওয়া যায়। এখানে পজিশন আছে, স্কেল, রোটেশন, অ্যাঙ্কার পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, ফিল্টার, অনেক কিছু এখানে আছে। তা আমরা যদি এই ইফেক্ট কন্ট্রোলে এসে যদি এটাকে এরকম ডানে ক্লিক করি, বামে ক্লিক করি, দেখেন আমার এলিমেন্টসটা নড়ে। আমি এটাকে জুম আউট স্কেল দিয়ে ছোট বড় করি, আমি যদি রোটেশনে ক্লিক করি এটাকে এরকম ডানে বামে নিই, সব কিছু এখান থেকে নড়ে। মানে আমি ইফেক্টকে কন্ট্রোল করতে পারি, যে কোনো এলিমেন্টসের ইফেক্টকে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ওকে, তো এইটা তো মুভ করছে, এটাকে একটু ডান দিকে ঘোরালাম, দেখেন এটাকে ডান দিকে ঘোরালাম, তাহলে এই ভিডিওটা কেন ডান দিকে ঘোরে নাই? এটা তো ডান দিকে ঘোরে নাই। আসলে মুখ্য বিষয় হচ্ছে, আমরা এই ইফেক্ট কন্ট্রোল না প্রত্যেকটা এলিমেন্টসের জন্য আলাদা আলাদা। ওকে, লাইক আমি যখন এটাতে একটা ক্লিক করব, তখন এই ভিডিও লেয়ারের, বা এটা যে কোনো কিছুর লেয়ার হতে পারে, ছবির লেয়ার, ভিডিও লেয়ার, অডিও লেয়ার, যারই হোক না কেন, তো সেই লেয়ারের ইফেক্ট কন্ট্রোলটা এখানে শো করবে। অবশ্যই সেই লেয়ারের মধ্যে ক্লিক থাকতে হবে। যদি সেই লেয়ারে ক্লিক না থাকে, ফাঁকা কোনো জায়গায় ক্লিক থাকে, তাহলে ইফেক্ট কন্ট্রোলে কিছু দেখাই যাবে না। ওকে, আবার আমি কিন্তু আমার হেডারটা দেখেন, হেডারটা কই আছে? এটা হচ্ছে আমার হেডার। এই হেডারটা আছে হচ্ছে আমার এইটার উপরে, অথচ আমি এইটার মধ্যে একটা ক্লিক করে রাখছি। তো এইটার মধ্যে ক্লিক করে রাখার কারণে আমার এখানে যে ইফেক্ট কন্ট্রোল শো করছে, এটা কিন্তু এইটার ইফেক্ট কন্ট্রোল শো করছে। এটা কি? এটা হচ্ছে সেই হার্ট। এখন এটার মধ্যে ক্লিক করে রেখে আমি যদি এরকম জুম ইন জুম আউট করি, কোনো পরিবর্তন কিন্তু আমি স্ক্রিনে দেখতে পারবো না, কারণ স্ক্রিনে দেখার জন্য হেডারটা তো আমার এখানে আছে। আচ্ছা, কঠিনটা বুঝালাম, এখন সহজটা বুঝাই। লাইক আমি যখন এই হার্টের কাজটা করব, অবশ্যই হার্টের উপরে আমি আমার এই হেডারটাকে নিয়ে আসবো, আনার পর এটার উপর একটা ক্লিক করবো, দেন ইফেক্ট কন্ট্রোলে এসে এটার যে পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা আমি করব। তাহলে এখানে প্রিভিউটা দেখতে পারবো এবং আমার যে চাহিদা সেটা আমি মেটাতে পারবো। আবার আমার দরকার এই ভিডিওর মধ্যে কাজ করা, তাহলে এই ভিডিওতে হেডারটা নিয়ে চলে আসলাম, দেন এই ভিডিওতে একটা ক্লিক করলাম। এখন আমি এই ভিডিওটা যাচ্ছি একটু ছোট করব, জুম আউট করব, দেন আমি তাহলে স্কেল থেকে এটাকে ছোট, ও এটা রোটেশনে ধরছি, তাহলে আমি স্কেল থেকে এটাকে ছোট করব, বড় করব, যা ইচ্ছা তাই করব। ছোট করলাম, এটাকে এখন ডান দিকে নিতে চাই, তাহলে ওপরের যে অপশনটা আছে এটাতে এরকম ডানে বামে, এটাতে এরকম ওপরে নিচে ওপরে আমি নিতে পারি, সব দিকে নিতে পারি। ওকে, তো এই যে ওপরে নিচে নিলাম, ডানে বামে নিলাম, রোটেশন করলাম, সব কিছু তো এলোপাথারি করে দিছি। এই প্রত্যেকটা ইফেক্ট কন্ট্রোলের প্রত্যেকটা অপশনের পাশে দেখেন একটা উল্টো তীর চিহ্ন আছে, এটার নাম হচ্ছে রিসেট প্যারামিটার। আপনারা যদি এখানে এসে জাস্ট একটা ক্লিক করেন, তাহলে সব কিছু আগের মতো হতে শুরু করবে। লাইক এখানে রোটেশন, এই অপশনে যে রিসেট প্যারামিটার আছে, আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে রোটেশনটা আগের অপশনে চলে আসলো। আবার স্কেলটা ক্লিক করলে স্কেলটা আগের অবস্থানে চলে আসলো। এরপর পজিশনটা ক্লিক করলে পজিশনটা আগের অবস্থানে চলে আসলো। পুরো ভিডিওটা আবার ঠিকঠাক হয়ে গেল রিসেট করার মধ্য দিয়ে। ওকে, এখন আমরা এখানে একটু চলে আসি। আমাদের ইফেক্ট কন্ট্রোলের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার। আমরা এখন এইটার ইফেক্ট কন্ট্রোল নিয়ে একটু রিসার্চ করব, একটা নতুন কাজ শিখবো আমরা এখন।
তা হার্টটাকে আমি একটু ছোট করে দেই। এখন এই হার্টটাকে বামে নেওয়ার জন্য কি করব, আবারও রিপিট করি আমি। এটাকে বামে ডানে ওপরে নিচে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এই পজিশনে। পজিশনের প্রথম যে অপশনটা আছে এটা দিয়ে ক্লিক করলে মাউসটা এখানে নিলে একটু অন্যরকম হয়ে যায়। দেন আপনি যদি একটা ক্লিক করে এটাকে বামে নেন ডানে নেন, এটা বামে ডানে আসলে মুভ করে। তারপরে যে অপশনটা আছে এটা দিয়ে আপনি আসলে এরকম নিচে বা উপরে নিতে পারবেন। তার নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে স্কেল, এটা দিয়ে আপনি বড় বা ছোট করতে পারেন। তার নিচেটা রোটেশন আপনারা অলরেডি জানেন, রোটেশন ওলটপালট হয়ে গেছে, আমি রিসেট করে ফেলি। তার নিচেগুলো এখন আপনাদের জানতে হবে না। তো এটাকে আমি এরকম ছোট করে এটাকে এরকম বামে নিলাম। তো এটা যেহেতু ভিডিও এডিটিং এর কোর্স বা আমরা যেহেতু ভিডিও এডিটিং শিখতে আসছি, এখানে কোনো কিছু ছবি আকারে থাকবে না, সব কিছু নড়াচড়া করবে, ভিডিও আকারে হবে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো এই ধরনের একটা প্রফেশনাল সফটওয়্যার, যারা প্রথম পৃথিবীতে এটি স্টার্ট করে, যে আমরা এটার মধ্যে মুভমেন্ট দিতে পারি। যে মুভমেন্ট দেওয়ার কার্যক্রমটাকে বলে হচ্ছে কি ফ্রেম দেওয়া বা কি ফ্রেম বলে এটাকে। আমরা সেই কি ফ্রেমটাকে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কি ফ্রেমটা কীভাবে অ্যাপ্লাই করে, আমি ঠিক যেই শব্দ বলবো, যেই সেন্টেন্স বলবো, ঠিক যেভাবে যেটুকু বোঝাবো সেভাবে সেটুকুই আপনি ভাববেন। এর বাহিরে কোনোভাবেই ভাববেন না, ভাবলে কঠিন মনে হবে, কষ্ট কষ্ট লাগবে আপনার কাছে। তো দেখুন এটার মধ্যে ক্লিক রাখা অবস্থায় আমি এটার পজিশনটাকে একদম বামে নিয়ে আসছি। দেন প্রত্যেকটা অপশনের পাশে না একটা ঘড়ির মতো একটা অপশন আছে, এটাকে মূলত বলা হচ্ছে টগল অ্যানিমেশন। এইটার মাধ্যমে আমরা কি ফ্রেমটা নিয়ে থাকবো বা নিয়ে থাকি। তো এই টগল অ্যানিমেশনের মধ্যে একটা যখন ক্লিক করলাম, এখানে এখানে একটা খুঁটির মতো তৈরি হয়েছে, একটা পয়েন্ট তৈরি হয়েছে এখানে। তো এটা আবার কি, এই জিনিসটা আবার কি, এখানে কেন পয়েন্ট তৈরি হলো, এটা কেন বলছি, কাজ তো করছি হার্টের। আচ্ছা, এটা হচ্ছে আমি ধরেন এই লেয়ারের মধ্যে আছি না, এই লেয়ারের ভেতরের অংশ হচ্ছে এটা, মানে এই লেয়ারের ভেতরের পেটের ভেতরের অংশ এটা দেখা যাচ্ছে এখানে। দেখেন এই হেরাটা নাড়ালে এই হেরাটাও নাড়ে, আবার এই হেরাটা নাড়ালে এই হেরাটা নাড়ে। আবার যখন আমি এটার মধ্যে ক্লিক করি তখন দেখেন এটার ভিতরে দেখা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু কোনো কি ফ্রেম নাই। এই যে এটা যখন নাড়াচাড়া করি তখন দেখেন উপরেটাও নড়ে। সো প্রত্যেকটা লেয়ারের ভেতরের অংশটাকে আমরা ইফেক্ট কন্ট্রোলের মধ্যেও দেখতে পারি। এখন যেহেতু আমরা এখানে কাজ করছি, এখানে দেখেন আমি কিছুক্ষণ আগে আমার এই হার্টের পজিশনটা এখানে রেখে একটা কি ফ্রেম নিয়েছিলাম, বা ওই টগল অ্যানিমেশনে ক্লিক করলে কিছু একটা নিয়েছে, যেটাকে আমরা সঠিক বাংলায় খুঁটিও বলতে পারি, একটা খুঁটি নিছি। এবং এখানে খুঁটি নেওয়ার পরে কিছু দূর সামনে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু ভিডিওটা কিছু দূর সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পরে আমি এই হার্টটাকে অর্ডার করলাম, এবার তুমি ডান দিকে চলে যাবা। তো দেখেন এখন যদি আমি পেছন থেকে ভিডিওটাকে প্লে করি, প্লে করা যায় এই বাটনের থ্রুতে, বাট আমরা স্পেস বাটনের মাধ্যমে প্লে পজ করব, আমাদের কিবোর্ডের সবচেয়ে বড় বাটন। তো সেই বাটনটা ক্লিক করলাম, প্লে করলাম, দেখেন আমার হার্টটা একা একা ডান দিকে যাচ্ছে। আবার থামিয়ে দিলাম, আবার এটাকে শুরুতে নিয়ে গেলাম, আবার দেখেন হার্টটা একা একা ডান দিকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কি ফ্রেম জেনারেট করা। কি ফ্রেম জেনারেট করে আমরা যে কোনো বস্তুকে একটা মুভমেন্ট তৈরি করতে পারি। অসুবিধা নাই, চিন্তার কোনো কারণ নাই, ছোট একটা গল্পের মাধ্যমে আমরা কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হব। আমরা যখন স্কুল কলেজে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, আমাদের টিচাররা আমাদেরকে বলে দিত না যে এখান থেকে ওই জায়গাটুকুকে তুমি দৌড়িয়ে যাবা, এবং সবচেয়ে অল্প সময় যে দৌড়াবে সে প্রথম স্থান অধিকার করবে। সেটা 100 মিটার হতে পারতো, সেটা 200 মিটার হতে পারতো, অনেক সময় সেটা 800 মিটারও হতো। তাহলে 100 মিটারের দৌড় প্রতিযোগিতা এবং 800 মিটারের দৌড় প্রতিযোগিতা, দুটো টাইমিং কি সেম হবে? আমাকে আনসার করুন তো। না, হ্যাঁ স্যার। জি না। ডিফারেন্ট হবে। আচ্ছা, আমরা 800 মিটার কেন দৌড়াচ্ছি? কারণ আমাদের স্কুল বা কলেজ এটা নিয়ম করছে যে 800 মিটার দৌড়ালে তুমি এই প্রাইজটা পাবা, রাইট? নাকি এমনি যে দৌড়াইতেছি, আমার মন চাইছে আমি যে দৌড়াইতেছি? কোনো কিছুর জন্য, পজিশন নট ই করার জন্য। নট পজিশন, পুরস্কার আর কি, সহজ বাংলা যদি একটু বলি, পুরস্কারের জন্য পুরস্কার। আমরা করছি। এবং আমাদের টিচার আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি এখান থেকে এই মাঠটা 8 বার ঘুরলে 800 মিটার হবে, এবং সবচেয়ে আগে ঘুরে আসতে পারলেই তুমি পুরস্কারটা পাবা। আমাকে টিচার কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছে তুমি এখান থেকে যাবা, যে 8 বার ঘুরবা, ঘুরবা এবং সবার আগে আসবা, তারপরে তুমি পুরস্কারটা পাবা, রাইট? তো এই কি ফ্রেমের ব্যাপারটা না সিমিলার। কি ফ্রেমের মধ্যে এই যে হার্টের যে অপশনটা আছে, আমরা যে কাজটা করছি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার জন্য এই টগল অ্যানিমেশনই আবার ক্লিক করতে হয়, এবার একটা অপশন আছে ডিলিট করবো কিনা, ওকে দিয়ে দিলাম। ওকে, তো এই যে হার্টটা যেটা আছে, আমি এখন টিচার, এই হার্টটা আমার স্টুডেন্ট, আমি ওকে ডাক দিলাম, এই তুমি এদিকে আসো। ও আমার কথা মতো একদম এখানে চলে আসে। দেখেন আমি ডিরেক্টলি এখান থেকে ধরেও নিতে পারি, এটা এখান থেকে মুভ করলো এখানে মুভ করে, দেখেন এটা চেঞ্জ হয়। এই নাম্বারটার দিকে তাকান সবাই, চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমি এটাকে শুরুতে নিয়ে আসলাম। তো আমি ওর টিচারকে অর্ডার দিয়েছি, এখন আমি ওকে বললাম তুমি এই প্রান্তে থাকবা, অর্থাৎ এই যে শুরুতে ভিডিওর একদম শুরুর অংশে থাকবা, প্রায় শুরুর জায়গাতে থাকবা, বা এখানে থাকবা। এখানে থাকার পরে তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওরা যাবা। তাহলে দুইটা জায়গায় তো চুন দিয়ে দাগ দিয়ে দিত আমাদের স্কুল কলেজে, তাহলে একটু দাগ দিয়ে দিই। তাহলে এই শুরুর যে পয়েন্টটা এখান থেকে তুমি রান স্টার্ট করবা। তাহলে এই পয়েন্টে থাকা অবস্থায় আমি একটা টগল অ্যানিমেশন নিয়ে ফেললাম, এবং কিছু দূর যাওয়ার জন্য বা কিছু দূর সামনে যাবে, এই যে কিছু দূর সামনে যাচ্ছে যাচ্ছে, এটা এখান থেকেও নিতে পারি বা এখান থেকে, আপনার সুবিধা। কিন্তু নিয়ম হচ্ছে এখান থেকে নেওয়ার আর কি, আপনারা ইন ফিউচারে এখান থেকেই নেবেন, আপনাদের এখানে অনেক কাজ করতে হবে। তো এই যে সামনে নিয়ে ফেললাম কিছু দূর, এবং আমি ওকে বলবো আমার স্টুডেন্টকে তুমি এখানে যে থামবা, এবং ও
কতক্ষণ সময়ের মধ্যে থামবে। আমি যদি এই টাইম লাইনটাকে একটু জুম ইন করি, দেখেন আমার এই উপরে টাইম দেখা যাচ্ছে 47 সেকেন্ড। এই যে 47 সেকেন্ড থেকে শুরু করে 48 সেকেন্ড, 49 সেকেন্ড, 50 সেকেন্ড। এই 50 সেকেন্ডের এখানে যে ওকে আমি থামার জন্য অর্ডার প্লেস করলাম। তাহলে এখানে যে এখানে এই হার্টটা ওই এই প্লেসটা যাবে, তাহলে ওকে এখন ওই প্লেসটা দিয়ে দিলাম এবং ওই প্লেসটা ওকে নিয়ে গিয়ে হাত ধরে নিয়ে গিয়ে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চুন দেওয়া হয়ে গেল। দ্যাট মিনস আর একটা কি ফ্রেম নেওয়া হয়ে গেল। এখন কিন্তু ও ঠিক যতবার এই ভিডিওটা যখনই প্লে করব, এই 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড সময় ও কি করবে, এই হার্টটা এখান থেকে এখানে মুভ করবে। ওর কাজই এটা, ওকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, ও বারবার এটাই করবে, ওর কোনো কাজ নাই আর। আমি যদি ওকে এখান থেকে যাওয়ার পরে আমি এটাকে একটু লেয়ারটাকে একটু বড় করে দিই, আমি এখান থেকে আবার এই একটু সামনে নিয়ে গিয়ে ওকে আবার অর্ডার করলাম তুমি আবার আগের অবস্থানে ফিরে আসো, তাহলে ও কিন্তু এখান থেকে যে আবার আগের অবস্থানেও ফিরে আসবে। তাহলে এইভাবে কি ফ্রেম জেনারেট করে আমরা যে কোনো জড় বস্তুকে মুভমেন্ট দিতে পারি। এটা হার্টের মতো দিলাম, আমরা এখন একটা মুভমেন্ট তৈরি করলাম, পজিশনের মুভমেন্ট করলাম, বাম দিক থেকে ডানে নিলাম। আমরা একটু জুম ইনের ইফেক্ট একটু ট্রাই করি এখন। তো জুম ইনের ইফেক্ট ট্রাই করার জন্য আবার একটা হার্ট আমি নিয়ে ফেলবো এখানে। হার্টটাকে একটু ছোট করতে হবে, দেন এটাকে ছোট করে ফেললাম। ওকে, তো এইটাকে এই দেখেন স্কেলের মধ্যে একটা ক্লিক করলাম, কিছু দূর সামনে যাওয়ার পরে এটাকে একটু বড় করে দিলাম, বড় করে দিলাম, এবং কিছু দূর সামনে যাওয়ার পরে এটাকে আবার ছোট করে দিলাম। এখন দেখি তো কি হয়, বড় হচ্ছে আবার ছোট হয়ে গেল। তো কি ফ্রেমের মাধ্যমে কি আমরা যে কোনো বিষয়কে বাম দিক থেকে ডানে দিতে পারি, একটা আগামী ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারি, ছোট থেকে বড় করতে পারি, আমরা রোটেশন দিতে পারি। এই কার্যক্রমগুলো আমরা কিন্তু কি ফ্রেমের থ্রুতে দিতে পারি। এবং প্রিমিয়ার প্রোর মধ্যে আপনারা খেয়াল করবেন ম্যাক্সিমাম ইফেক্টের মধ্যেই আপনারা এই টগল অ্যানিমেশন পাবেন, এবং এটাই হচ্ছে প্রফেশনাল সফটওয়্যারের বিষয়। এগুলো আপনারা নন প্রফেশনাল মোবাইলের সফটওয়্যারের মধ্যে কখনোই পাবেন না। দু একটা সফটওয়্যার ইদানিং দিচ্ছে, সেটাও কাজ করা খুবই দুরূহ, মানে ওইভাবে অ্যাডভান্স অপশনগুলো নাই। মোবাইলে অপশনই থাকে 20-30টা, আর এই প্রিমিয়ার প্রো তো ইফেক্ট কন্ট্রোলের মধ্যে 20টা অপশনের বেশি আছে। যাই হোক, তো প্রফেশনাল সফটওয়্যার ইউজ করলেই কেবলমাত্র আপনারা ভিডিওটাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন বা প্রফেশনালি রেডি করতে পারবেন। সো এই কিফ্রেমের ব্যবহারটা জানতে পারলে বা আমাদের আসলে প্রতিনিয়ত এই কার্যক্রমটা লাগবে। আমাদের কিফ্রেম নিয়ে কি কনফিউশন রয়ে গেল, প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার কিভাবে সিলেক্ট করে, মানে আমি একটা ইমেজ সিলেক্ট করেছি, এটা ডান থেকে বামে সরাতে যাচ্ছি, এটা কিভাবে করবো আরেকবার একটু দেখানো যাবে? আচ্ছা, তাহলে প্রিমিয়ার প্রোতে যাওয়ার পরে সরি এভরিওয়ান, একটু কাশি হচ্ছে, আপনাদের ডিস্টার্ব হচ্ছে হয়তো। সো আমি এখানে একটা একটা ভিন্ন ছবি নেই, একটা মানুষের ছবি আমি এখানে নিলাম, পিএনজি ছবি এগুলো, হ্যাঁ এগুলো ব্যাকগ্রাউন্ড নাই কোনো ছবি। আপনার এডিটররা এই ধরনের ছবি দিয়ে আপনাদের কাজ করতে হবে অনেক সময়। এই ছবিটাকে আগে ঠিক করি, আমি ইফেক্ট কন্ট্রোলে সেটাকে স্কেল ছোট করলাম, এটাকে একটু বামে নিলাম, এটাকে একটু নিচে নিলাম, আমি ওর লোকেশনটা ঠিক করলাম, ওকে কোনো মুভমেন্ট দিইনি, এখন ইনস্ট্রাকশন দিইনি আমি যে একা একা কিছু করবে কিনা আদৌ। তো এখন আমি এই পজিশনের মধ্যে একটা ক্লিক করলাম, তাহলে টগল অ্যানিমেশন অন হয়ে গেল এবং এখানে একটা অলরেডি একটা পয়েন্ট জেনারেট হয়ে গেছে। তার মানে প্রিমিয়ার প্রো ধরে ফেলছে যে এই পয়েন্ট থেকে শুরু, এই পয়েন্ট থেকে শুরু হয়ে শেষ কোথায়, ভিডিওটা একটু সামনে যাবে এবং কিছু তো সামনে যে এই পয়েন্টে শেষ হবে। তাহলে শেষ প্রান্তে এই মেয়েটা যাবে কোথায়, শেষ পয়েন্টে এই মেয়েটা যাবে ডান দিকে এই জায়গাটাতে। তাহলে মেয়েটাকে তো আমার ডান দিকে নিয়ে যেয়ে দেখাই দিতে হবে। তাহলে এখান থেকে আমি মেয়েটাকে এই যে ডান দিকে নিয়ে যেয়ে দেখাই দিলাম। তাহলে দেখেন এই যে কি ফ্রেমে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শুধুমাত্র এই দুটো পয়েন্টের মাঝেই এই মেয়েটা এখান থেকে এখানে ডান দিকে সরে যাবে। এই দেখুন। ওকে, স্যার পয়েন্টটা কিভাবে সিলেক্ট করছেন? অটোমেটিক এই যে এই বাটন ক্লিক করলেই পয়েন্টটা তৈরি হচ্ছে, টগল অ্যানিমেশনে ক্লিক করলেই পয়েন্টটা তৈরি হচ্ছে। এবং পরবর্তী আপনি আবার খেয়াল করুন, দেখেন এখানে আছে আমার এই এই মেয়েটা এখানে আছে। তো এই টগল অ্যানিমেশন একটা ক্লিক করলে এখানে তাকান, আপনি এখানে তাকান, এই জায়গাটা তাকান, এই হ্যাঁ টগল হ্যাঁ। অ্যানিমেশন একটা ক্লিক করলে একটা পয়েন্ট তৈরি হয়েছে, দেখতে পেলেন? হুম তাহলে হুম। প্রিমিয়ার প্রো একটা পয়েন্ট তৈরি হয়েছে এবং একটু সামনে যে এখানে গেলেই মেয়েটাকে যাচ্ছি, মেয়েটা এবার ডান দিকে যাবে। তো এখানে পয়েন্ট তৈরি করার জন্য আপনাকে নতুন ইনস্ট্রাকশন দিতে হবে না, জাস্ট এই মেয়েটার নতুন অবস্থান কোথায় হবে সেটা দেখায় দিলে ওই পয়েন্ট দিয়ে নিবে। লাইক আমি যে একটু আগে একটা হাস্যকর উদাহরণ দিলাম দৌড় প্রতিযোগিতার, ওই চুন দেওয়ার কাজটা একটা মেশিন করতেছে, আলাদাভাবে ইনস্ট্রাকশন দিতে হয় না। আমি যেখানে যাই পা রাখি ওখানে মেশিন দিয়ে দেয়, ওই চুন দিয়ে দিচ্ছে। হাউ ফানি। ওকে, তো এইটাকে ডান দিকে নিয়ে গিয়ে এখানে আমি ছেড়ে দিলাম, ওর সাথে সাথে আরেকটা কিফ্রেম কিন্তু জেনারেট করে ফেললো। এখন দেখুন এই ভিডিওটা আমি যখন প্লে করছি আগেও কোনো মুভমেন্ট নাই, এটার পরেও কোনো মুভমেন্ট নাই, শুধু এই জায়গাটুকুই মুভমেন্ট হবে। ডান হলো? আরো হুম। কনফিউশন রয়ে গেল কি ফ্রেম নিয়ে কারো? নো স্যার ইটস স্যার ওকে। ব্যাকওয়ার্ডটা একটু দেখা দেন তো। ব্যাকওয়ার্ডটা? আচ্ছা, ব্যাকওয়ার্ড জানার আগে আপনি বাকি একটু মিউট করি, আপনি আমার সাথে একটু কথা বলুন, আনমিউট করুন। জি স্যার। আচ্ছা, এটার মাধ্যমে কি করে বলেন তো?
এটা এই যে মাউসটা দেখেন বাম দিকে উপরে নিয়ে আমি ঘোরাচ্ছি। আহ, এটা কি সামনে সামনে যাব? সামনে বা পেছনে এটাকে নিয়ে এখানে ক্লিক করলে পেছনে। ডানে নিলে ডানে, বামে। তাহলে ব্যাকওয়ার্ড কিভাবে নিব একটু ধারণা হয়ে গেছে অলরেডি? জি স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। এখানে থাকার পরে আমি কিফ্রেম জেনারেট করে একটু সামনে গেলাম, আমি এটাকে এরকম ডান নিলাম, আবার এটাকে একটু সামনে নিয়ে গেলাম নতুন একটা অবস্থান এবং এটাকে ব্যাকে নিয়ে আসলাম। ডান হয়ে গেল। এই যে ও ডানে যাবে আবার বামে চলে আসলো। ওকে, সো ব্যাকওয়ার্ড এখন এই স্কেলেরটা কিভাবে হবে, রোটেশনটা কিভাবে হবে, আশা করছি সবার ধারণা হয়ে গেছে। তারপরও আমরা একটু রিপিট করি, এইটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এই টগল অ্যানিমেশনের উপর একটা ক্লিক করতে হবে, দেন ওরা একটা অ্যাকশন দেয় আর কি, যে ডিলিট করবেন কিনা আদৌ। তো ওকে দিয়ে দিলাম আমি। তো আমার রোটেশনের উপরে একটা ক্লিক করলাম, এটা এখন জিরো আছে, এটা কিন্তু একদম জিরো। একটু সামনে যাওয়ার পরে আমি এটাকে অনেকবার ঘুরাই দিলাম। দেখেন এখন এটা আগে বা পরে কোথাও ঘুরবে না, শুধু ওইখানে আসলে ঘুরবে। ঘুরতেছে ঘুরতেছে, যে কাবার আমি ওকে ঘুরতে বলছি, আমি ঠিক যে কয়বার ওকে ঘুরতে বলছি ও ঠিক সে কয়বারই ওখানে ঘুরছে, বেশিও না কমও না। এখন এই যে ঘোরার টাইমিংটা খুব দ্রুত মনে হচ্ছে আমার কাছে, মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে অনেক বেশি ঘুরে ফেলছে। তাহলে এই কি ফ্রেমটাকে ধরে যদি এরকম ডান দিকে নিয়ে যাই, তাহলে টাইমিংটা কিন্তু বেড়ে যাবে। তাহলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সময় বেশি লাগে না 800 মিটার দৌড় প্রতিযোগিতায় সময় বেশি লাগে? আমাকে আনসার করুন তো। 800 মিটার। 800 মিটারে তাহলে আমি যখন দূরত্বটা বাড়ায় দিলাম, ওর তো এই সেম ঘূর্ণনটা করতে সময় এবার বেশি লাগবে। আমি যখন এই দূরত্বটা জি কমায় দিব, তো খুব দ্রুতই কাজ শেষ করে ফেলবে, ও দ্রুতই ওর প্রতিযোগিতা বা আমার দেওয়া ইনস্ট্রাকশন শেষ করে ফেলবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখবো, এটা দেখার পর সবাইকে ছেড়ে দিব আজকে। আজকে আমি বেশি সময় সবাইকে টানবো না, কারণ আজকের দিনটা একটু হার্ড ব্যাপার, কারণ আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এই সময়টায় এক্ষুনি প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। তো আজকে স্যার স্যার একটু আমার কথা একটা বলতে কোশ্চেন পারি? আছে। হ্যাঁ, কোশ্চেন কোশ্চেন বলুন বলুন, আমি তো কোশ্চেন জিজ্ঞেস করছি, বলুন। আমি আমি হচ্ছে কি যে জানতে চাচ্ছিলাম, এই যে হাতটা এটা হচ্ছে আপনার ডানে বামে করতে করতে ঘুরতে ঘুরতে যাবে, এরকম করা যায় না? হ্যাঁ, আপনি একসাথে একের অধিক কিফ্রেমকে ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ওকে, লাইক এই যে আবারও একটা হার্ট আমি এখানে নিয়ে নিলাম, একের পর এক নতুন নতুন নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, যাতে করে আপনারা বারবার দেখেন একই জিনিস এবং আপনাদের মুখস্থ হয়ে যায়। এটাকে বামে নিলাম, এখন আমি এই পজিশনে একটা নিলাম, স্কেলের এটা অন করে দিলাম, রোটেশনও একটা অন করে দিলাম, তাহলে তিনটা কিফ্রেম কিন্তু অন হয়ে গেল, তিনটা সেক্টরের। কিছু তো সামনে যাওয়ার পরে আমি এটাকে এরকম করে ডানে নিব, এটাকে একটু বড় করে দিব এবং এটাকে একই সঙ্গে রোটেশনও করে দিব। ওকে, এখন দেখেন আমার ভিডিওর আগে এই অংশে এবং এই অংশে কিছুই হবে না, শুধু এই অংশে সে বিভিন্ন ধরনের মুভমেন্ট করবে। ওকে, আই থিঙ্ক অল ওভার, সরি। হ্যাঁ, আশা করছি সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আমাকে ভাই আমার একটা কোশ্চেন বলুন আছে। বলুন। জি ভাই, আমি এই যে লাস্ট ক্লাসটা প্র্যাকটিস করার সময় ভাই আমার এই সফটওয়্যার যখন কাজ করি, হেডারটা ভাইয়া তো আনতে পারছিলাম না, আর ওই যে আপনি যে মাউসটা যে ডানে বামে যে ধরলে পরে সরানো যায় সেটাও করতে পারছিলাম না, ওখানে জুমের একটা অপশন দেখাচ্ছিল। এইটা কি ওই- যে ওই- এই হেডারটাকে আপনি নাড়াতে পারেন না? এই না, এই হেডারটা আসছেই না ভাইয়া আমার এখানে, আমি আমি এটা কি এটা হেডারটা আনবো কিভাবে ভাইয়া এখানে? আপনি কি এই টাইমলাইনের মধ্যে ভিডিও নিয়ে আসছেন? হেডারটা জি আপনার, হেডারটা আপনার এই ভিডিও যে নিয়ে। এখানে আছে, হেডারটা এরকম শুরুতে আছে। আপনি অন্য একটা জায়গায় এরকম এই যে এইখানে যদি ক্লিক করেন হবে না। হ্যাঁ, জি আপনি যদি এইসব জায়গায় ক্লিক করেন হবে না, আপনাকে এইটার মধ্যে এই যে দাগগুলো আছে এই দাগের মধ্যে একটা ক্লিক করতে হবে, হেডার চলে আসবে। অথবা এই কর্নার থেকে হেডারের মাথাটা ধরে টেনে নিয়ে আসতে হবে। অথবা আমি যদি হেডারটাকে হুট করে এখানে চাই, আমি এখান থেকে টেনে নিয়ে যাব কত বছরে, কবে এডিটিং এর কাজ করব, আমি ডিরেক্টলি এটার উপরে ক্লিক করলে হেডার এখানে চলে যাবে। আচ্ছা, আরেকটা ভাইয়া অপশন, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাই যখন আমি ভিডিওটা এই যে এখানে নিয়ে আসলাম টাইম লাইনে, হুম, আমি এগুলো সিকোয়েন্স দিয়ে ওখানে ওই যে আপনার 1080 ওইটা সিলেক্ট করেই আমি ওইটা করে এখানে নিয়ে আসছি ভিডিওটা, কিন্তু তারপরে ভিডিওটা যখন এখানে নিয়ে আসি তখন ভিডিওর সাইজটা এখানে আপনার ঠিক মতো, এই যে আপনি যখন যে ভিডিওগুলো এখানে নিয়ে আসলেন এই এক একটা স্কোয়ার বক্স মতো আসছে, হুম, কিন্তু এই এই ইয়েটা একদম অনেক বড় চলে আসতেছে আপনার। হুম, আমি যখন কাজ করলাম, হুম। কিন্তু ওইটা আবার আমি মানে শেপ আবার ঠিক মতো এটা সাইজ ইয়ে করে অ্যারেঞ্জ করতে মানে সাইজটা অর্গানাইজ ঠিক করতে। মতো করতে পারছেন না, রাইট? জি জি আচ্ছা, আপনি যে সিকোয়েন্সটা নিছেন সেই সিকোয়েন্সটা কি সিকোয়েন্স নিছেন সেটা দেখার জন্য এই যে উপরে সিকোয়েন্স নামে একটা অপশন আছে, সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্স সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক জি করলে আপনি দেখতে পারবেন সিকোয়েন্সের সাইজটা হচ্ছে 1920 বাই 1080। ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এটা কি, যেমন আমি একটু আগেই শুরুতেই ক্লাসের এই যে একটা ভিডিও নিছি, আমার আজকের এই সিকোয়েন্সটা কোন ভিডিওর সাইজে, আমাকে আপনি আনসার করুন তো। এই ভিডিওর সাইজে না এই ভিডিওর সাইজে, বলুন তো কোন ভিডিওর সাইজে আমি নিছি, দেখি আপনার মনে আছে কিনা। হ্যাঁ কোনটা, আরেকবার একটু জিজ্ঞাসা করেন আমি কোনটা। আজকে যে সিকোয়েন্সটা এখানে ব্যবহার করছি
এই জি ভিডিওর বা আজকের যে কার্যক্রমের সিকোয়েন্সটা আমি কার সাথে নিছি, কোন ভিডিওর সাথে নিছি? এই ভিডিওটার সাথে নিছি নাকি এই ভিডিওর সাথে নিছি আমাকে বলুন তো। এই নৌকাওয়ালা ভিডিওটা নাকি এখানে জাস্ট নদীওয়ালা ভিডিওটা? এটা নদীরটা। নদীরটা অনুযায়ী নিছি। তাহলে এই ভিডিওর প্রপার্টিজ দেখে কিভাবে? এই রাইট বাটনে ক্লিক করে এটাতে প্রপার্টিজে ক্লিক করে দেখেন এটারও সমান 1920 by 1080, রাইট? যখন সিকোয়েন্সের সেটিংস এবং যে কোনো ভিডিওর প্রপার্টিজে ইমেজ সাইজ দুটো সেম হবে তখন আপনি এখানে ঠিকঠাক মতো দেখতে পারবেন। যখন সেটা দেখতে পারবেন না বা যখন সেটা সেম হবে না তখন সেটা জুম ইন হয়ে যাবে। যেমন আমার এখানে যে ভিডিওটা আছে এটা কিন্তু 4K ভিডিও। রাইট বাটন ক্লিক করে এটার প্রপার্টিজটা আমি দেখাই আপনাদেরকে। দেখেন এটা 3840 by 2160, এটা 4K ভিডিও। জি দেখেন এখানে দেখেন এই ভিডিওটা দেখেন, এই নৌকাটা দেখা যাচ্ছে এখানে কতটা দূরে। আমি এটাকে একটু ডিলিট করে দেই। এই ভিডিওটাকে যদি আমি আবারও নিয়ে আসি এখানে, এবার দেখেন নৌকাটা জুম হয়ে আছে, দেখতে পাচ্ছেন? জি এটা কেন জুম হলো? আমি সিকোয়েন্স কত নিয়েছি আর আমার ভিডিওটা কত আমাকে বলুন তো। না, এটা তো সিকোয়েন্স তো আচ্ছা নিয়েছেন যেটা। আচ্ছা, সমস্যা নেই, আমার সাথে রিপিট করুন। সিকোয়েন্সের বাকিরা একটু খেয়াল করুন, সবাই দেখুন, সবার কাছে আসবে এটা। সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্স সেটিংসে ক্লিক করলাম, আমার সিকোয়েন্স সাইজ কত এখানে? 1920 by 1080 বলুন। হ্যাঁ, অসুবিধা লজ্জার কিছু নাই, আমরা শিখতে আসছি এখানে পয়সা খরচ করে। 1080 হ্যাঁ, জি এখানে 1920 by 1080 স্পষ্ট করে দেওয়া আছে, এটা আমার সিকোয়েন্সের সাইজ। এখন আমার জি ব্যাগের সাইজ এটা, আমি যদি ব্যাগের চেয়ে বড় কোনো প্রোডাক্ট নিয়ে ফেলি আমার ব্যাগের মধ্যে, সেটা কি জায়গা পাবে আমার ব্যাগের মধ্যে? না। পাবে না। তাহলে আমার এই যে ভিডিওটা আমি নিছি এটার সাইজ কত? রাইট বাটন ক্লিক করে আমরা একটু আগে শিখে আসলাম, প্রপার্টিজে দেখতে পাচ্ছি এটার সাইজটা কত দেখুন তো। 3840 by 2160, আপনি কি দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখতে তাহলে এটা পাচ্ছি। কি বড় না ছোট আমার সিকোয়েন্সের চাইতে? বড়। বড়। তাহলে এটা তো জায়গা পাবে না, এই জন্য এটা জুম ইন হয়ে গেছে। ওর এইচডি রেঞ্জের মধ্যে যতটুকু আসে ততটুকু দেখাচ্ছে। এটাকে সলভ করার জন্য জি কি করব? রাইট বাটনে ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ আছে এখানে, এটাতে ক্লিক করব। যদি এটাতে ক্লিক করার পরও আপনার মন না ভরে না হয়, আপনার কাছে এখানে একটা স্কেলের অপশনই আছে। আপনি এটা দিয়ে এরকম জুম ইন করতে পারেন, এটা দিয়ে এরকম জুম আউট করে আপনার মন মতো সাইজ করে রাখতে পারেন। আপনি এই ভিডিওটা চাচ্ছেন এইভাবে রাখতে, আপনার মনের ইচ্ছা রাখেন না, এই যে রেখে দিলেন। তাহলে আপনার ভিডিও যেটা খাপ খাচ্ছে না বা সাইজ অনুযায়ী মিলে যাচ্ছে না, সেটাকে আপনি স্কেল অনুযায়ী এরকম জুম ইন জুম আউট করে নিতে হবে আপনাকে। জি ভাই, আর এখানে যে যেমন আপনি এই যে ইয়েটা ভিডিওটা আপনার ডানে এক্সটেন্ড করা বামে এক্সটেন্ড করা, আপনি যখন আমরা ইয়ে করলাম হলো ওই যে মার্ক করলাম, মার্ক ইন মার্ক আউট করলাম হুম। ইয়েগুলো, তারপরে এখানে এসে টাইমলাইনে এসে আমরা নিয়ে আসার পরে আমরা ডানে যে কার্সর একটা দেখেন না লাল ইয়ে অ্যারো মতো হয়, ওটা দিয়ে আমরা ডানে বামে ইয়ে করতে পারি। বাড়াতে পারি, এটা কমাতে পারি। এটা করতে পারছি না, এটা আমার ইয়েতে আসছে না, আমার ল্যাপটপে এই অপশনটা আসছে না ভাইয়া। আপ- আমার ওখানে এই অপশনটা যখন আমি ক্লিক করছি তখন আপনার ওই যে জুমের ওই যে প্লাস মাইনাস ওই যে একটা ইয়ে এই যে ইয়ে এরকম মতো এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ জি জি এখানে আপনার ওই আচ্ছা, ইয়েটা আমি দেখাচ্ছে। একটু বুঝিয়ে বলি। দেখুন, ল্যাপটপে এডিট করা এমনি হার্ড ব্যাপার, আপনি একটা আলাদা কিবোর্ড আর মাউস ইউজ করবেন, এটা নিতান্তই আপনার ডিভাইসের প্রবলেম। সফটওয়্যার সবার জন্যই সেম, আপনার ল্যাপটপই এটা ঠিকমতো কাজ করছে না। আপনি যেভাবে মাউস ধরছেন ওইখানেই প্রবলেম হয়ে যাচ্ছে। আপনি ট্রাই করুন, খুব বেশি খরচ লাগবে না, একটা আলাদা কিবোর্ড আর একটা আলাদা আমার মাউস লাগিয়ে ফেলেন। মাউস আলাদা আছে, ইউজ করছি আমি। কিবোর্ডও আলাদা করতে বলছেন? হ্যাঁ, কিবোর্ড মানে আপনি ল্যাপটপের যে ইটা আছে, কিবোর্ডটা আছে, ওটা এত ছোট, আপনি কিভাবে কাজ করবেন ওটার মধ্যে? খুবই হার্ড এটা কাজ করা। সো কিবোর্ডের প্রাইস একটা 400 বা 500 টাকা, কাইন্ডলি আপনারা একটু ট্রাই করবেন আলাদাভাবে নেওয়ার জন্য। ওইটা আপনারা ঠিকমতো মাউসটা বসাতেই পারছেন না বা কিবোর্ডের ক্লিকটা দিতে পারছেন না, এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। না, আমার মাউসটা তো এক্সটার্নাল, আমি ল্যাপটপের মাউস ইউজ করছি না। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড, মানে আপনার কিবোর্ডের ওখানেই প্রবলেম আছে। আচ্ছা, তারপরেও একটু পরে আমি স্ক্রিন শেয়ার শিখিয়ে দিব এবং আপনাদের কাছ থেকে আলাদা কিছু ফিডব্যাকও আমি নিব, সমস্যা নাই। তখন আপনার স্ক্রিনটা দেখার সুযোগ বা সময় হলে আমি দেখব। আমাদের আরও কিছু অংশ আছে, এটা একটু দেখে নিই প্লিজ, সবাই একটু মনোনিবেশ করেন। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে, ছোট্ট একটা অপশন। এটার বাহিরে আলাদা প্রশ্ন করে নিজেকে টেনশনে ফেলবেন না। হ্যাঁ, যেটুকু শিখাই আগে সেটুকু দেখে প্র্যাকটিস করে পাকা হন, তারপর আপনারা অন্যটার মধ্যে যাবেন। এখন আগে এটুকু দেখেন। তা আমার কাছে একটা ভিডিও আছে এখানে, আমি এই ভিডিওটাকে ডিরেক্টলি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন ভিডিও। পৃথিবীর মধ্যে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমরা সেই ভিডিওটার গ্রিন স্ক্রিনের মাধ্যমে ভিডিওটা শ্যুট করি এবং পরবর্তীতে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দিতে পারি, আমাদের মন মতো যা মন চায় তাই কিন্তু আমরা দিতে পারি। সো এখন দেখেন এইটার এই ভিডিওটা আবার সাইজ একটু ছোট আছে, মানে 720 পিক্সেলের আছে, আর আমার যে সিকোয়েন্স এটা কিন্তু 1080 আছে। এই জন্য এই ভিডিওটা সেট খাই না, আমরা সেট করব। তার আগে এটার পেছনে কিছু একটা নিয়ে দেখি দেখা যায় কিনা। এটার পেছনে আমি স্কুলটাকে নিয়ে দেখি।
এটা তো স্কুলটা তো পেছনে যায়নি, তাহলে এটাকে পেছনে নিয়ে যাওয়ার জন্য আমাকে এই লেয়ারটাকে ওপরে নিয়ে যেতে হবে। এই ভিডিওটার এটা হচ্ছে ভিডিও লেয়ার আর এটা হচ্ছে অডিও লেয়ার, তাহলে এই দুটো লেয়ারের মধ্যে আমি আসলে অডিও লেয়ারটাকে রাখতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনলিঙ্ক ক্লিক করব এবং এই অডিও লেয়ারটা থেকে একটা ক্লিক করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। ওকে, এখন এই ভিডিওটার নিচে আমি স্কুলটাকে বসালাম। দেখেন এখন স্কুলটা কিন্তু দেখা যাচ্ছে না, ওই স্কুলটা কিন্তু পেছনে আছে, অল্প একটু দেখা যায়, প্রপারলি দেখা যাচ্ছে না আসলে। তা আমরা যদি এই স্কুলের যে লেয়ারটা আছে এটা থেকে যদি ক্লিক রাখি, ক্লিক রেখে যদি স্কেল থেকে যদি এটাকে বড় করি, দেখেন বড় করলে বড় দেখা যায়, ছোট করলে ছোট দেখা যায়। আমরা পিছন লেয়ারটাকে ধরে ক্লিক করে বড় ছোট করছি জাস্ট, এটাকে একটু উপরেও করলাম এবং পারফেক্টলি এভাবে করে বসালাম। একটু পরে আমাদের এটা কাজে আসবে। এবং এই ভিডিওটাকেও আমরা একটু জুম করে ঠিকঠাক করে নিলাম। এখন এই গ্রিন স্ক্রিনকে যদি আমরা রিমুভ করতে পারি তবেই কেবলমাত্র এই মেয়েটার পেছনেও স্কুলটা দেখা যাবে, অর্থাৎ ডিফারেন্ট ভিজুয়াল তৈরি হবে। এভাবে করে হলিউড বলিউডের অনেক মুভি তৈরি হচ্ছে, বিভিন্ন রুমের মধ্যে এরকম গ্রিন স্ক্রিন দেখে সেখানে হিরোরা অনেক স্টান্ট করে, সেই ভিডিওগুলো শ্যুট করা হয়, এরপর আলাদা আবার রাস্তার মধ্যে শ্যুট করে সেই রাস্তার শ্যুটের সাথে কম্বাইন করে ওই হিরোর শ্যুটকে একসাথে লাগানো হয়, তখন যে একটা ফাইনাল আউটপুট পাওয়া যাচ্ছে। এবং অলরেডি এটা খুবই পপুলার। গ্রিন স্ক্রিনের জায়গায় অন্য কোনো কালার না কেন, কারণ গ্রিন কালারটাই মানুষের শরীরে নাই, বা আমরা মানুষরা গ্রিন কালার কম ব্যবহার করি। গ্রিন কালারের জায়গায় যদি অন্য কোনো কালার থাকতো, তাহলে এই ধরনের প্রফেশনাল সফটওয়্যার দিয়ে আপনি যখন এই কালারকে ডিলিট করতে যাবেন, ও তো আর চেনে না কোনটা মানুষের কালার আর কোনটা ব্যাকগ্রাউন্ডের কালার, ও ওই সিমিলার ক্যাটাগরির যত কালার পাবে সব ডিলিট করে দিবে। সো এই কারণে গ্রিন কালার এবং রিসেন্টলি এক ধরনের ব্লু কালার খুব পপুলার এই ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর জন্য, বা ব্যাকগ্রাউন্ডে অন্য এলিমেন্টস নিয়ে কাজ করতে হলে যখন ভিডিওগুলো করা হয় তখন এই গ্রিন কালার এবং ব্লু কালারকে ইউজ করতে হয়। অন্য কোনো কালারকে আমরা ইউজ করতে পারবো না, না আমরা অন্য কোনো কালারকে ইউজ করতে পারবো না, করবো না। আমাদের ক্লায়েন্টরা এই ধরনের ভিডিও প্রোভাইড করলে এরকম গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ভিডিও প্রোভাইড করবে। মাত্র 2-3টা ক্লিকের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। সেই জন্য ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে আমরা একটা নতুন প্যানেল নিব, দুঃখিত, ইফেক্ট থেকে আমরা একটা নতুন ইফেক্ট নিব। ইফেক্টের নাম হচ্ছে আলট্রা কি, ULTRA, আলট্রা লিখলেই আলট্রা কি নামে একটা ইফেক্ট কিন্তু এখানে বের হয়ে গেছে। এই ইফেক্টটা আমরা এখন ইউজ করব এই মেয়ের ভিডিওটার উপরে। এই মেয়ের ভিডিওটা হচ্ছে কোনটা, এটা না এটা, দেখেন তো এটা কার ভিডিও, এই নিচেরটা কিসের, নিচেরটা স্কুল। স্কুলে। এক্স্যাক্টলি। তাহলে এই মেয়ের ভিডিওটাতে আমরা ইউজ করবো, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এই মেয়ের ভিডিওটা থেকে। তাহলে এই মেয়ের ভিডিওটাতে এই আলট্রা কিটা নিয়ে আমি ছেড়ে দিলাম। এখন এই মেয়ের ভিডিওটার যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করা অবস্থায় ইফেক্ট কন্ট্রোলে কিন্তু আমি সেই আলট্রা কিও দেখতে পাচ্ছি। মূলত যত ধরনের ইফেক্ট আমি ব্যবহার করব যে কোনো ভিডিওর মধ্যে, যে কোনো লেয়ারের মধ্যে, সেই লেয়ারের মধ্যে ক্লিক করলেই সেই ইফেক্টগুলো আমরা ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখতে পারবো। এবং সব ইফেক্টকে আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে আমাদের মন মতো কন্ট্রোল করব, সে কখন আসবে, কখন যাবে, কতটুকু সময় স্টে করবে, কিভাবে স্টে করবে, স্টে করে কি হুট করে চলে যাবে না আস্তে আস্তে যাবে, সব কিছু আমরা এই ইফেক্ট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। তো আজকে আমরা শিখছি আলট্রা কি। আলট্রা কিতে এত কষ্ট এত পরিশ্রম নাই। আলট্রা কি এর এই যে একটা অপশন আছে দেখেন এখানে, এটার নাম হচ্ছে কালার পিকার। আলট্রা কি এর অন্য কোথাও তাকাবেন না, তাকালে এখন কনফিউজ লাগবে। আলট্রা কি এর মধ্যে এসে আমরা এই কলমটাকে খুঁজে বের করবো, এটার নাম হচ্ছে কালার পিকার। সেই কালার পিকারে একটা ক্লিক করে জাস্ট এই গ্রিন কালারটাকে একটা ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালারটা রিমুভ হয়ে গেছে। এখন দেখেন মেয়েটা কথা বলছে, নড়তেছে, অনেক কিছুই করছে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই স্কুলটা দেখা যাচ্ছে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা অনেক ধরনের কার্যক্রম, সুন্দর সুন্দর কার্যক্রম কিন্তু আমরা করতে পারি। ওকে, এটা খুবই ইজি। আমরা আরও একটা ভিডিও উদাহরণ কিন্তু এখন দেখব, সেম উদাহরণ, সেম কার্যক্রমটার আরও একটা উদাহরণ দেখব। প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু মনোযোগ দিন আবারও। আমরা তো একটা মানুষের কাজ করলাম, এখন দেখুন এখানে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি সিমিলার ক্যাটাগরির। এই ভিডিওটাকে আমি আবার এইটার উপরে বসাবো, এইটার উপরে বসাবো, এই দৃশ্যটার উপর। তো এই দৃশ্যটার উপর আমি নিয়ে চল, আচ্ছা এটা অডিও সহ আসে। একটা নতুন জিনিস শিখে নিন, দেখেন এই ভিডিওটাকে, অনেক বড় তো ভিডিওটা, এটাকে এখানে নিয়ে গেলাম। এখন এই ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখা যায়, তালা, ঘড়ি, অনেক কিছু দেখা যাচ্ছে। তা আমার মূলত ঘড়িটা দরকার, এই ঘড়ির অংশটা এখানে মার্কিং করে ফেললাম এবং ঘড়ির অপশনটা গেলে এই জায়গাটায় মার্ক আউট করে ফেললাম। এই মিউট করে রাখেন, কে আনমিউট করে রাখছেন? ওকে, সবাই দেখুন। তো আমরা যে জায়গাটা মার্কিং করলাম এবং মার্ক আউট করে রাখলাম, এই জায়গাটার মধ্যে আমরা এখন একটা নতুন কার্যক্রম করব, নতুন না পুরনো কার্যক্রমই আসলে। তো এইটার মধ্যে দেখেন আমি শুধু ভিডিওটাকে আনতে চাই। তো আমি যখন এখান থেকে ক্লিক করে নিয়ে আসি, ভিডিও এবং অডিও দুটোই আসে।
আমি এটাকে একটু ডিলিট করে দিই। বাট আমি যদি এখানে ক্লিক করে আসি তাহলে শুধুমাত্র ভিডিওটা আসে, অডিওটার আসে না। দেখুন শুধুমাত্র ভিডিওটা আসছে, অডিওটার আসে না। এটাকে একটু ডিলিট করে দিই। আমি যদি শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির মতো দেখতে বাটনটাতে ক্লিক করে আসি তাহলে শুধুমাত্র অডিওটা আসে, ভিডিওটার আসে না। তা আপনি চাইলে এরকম যে কোনো ভিডিও থেকে শুধুমাত্র ভিডিও, অডিও বা যে কোনো একটা বিষয়কে আনতে পারেন, নো প্রবলেম। এখান থেকে শুধু এই ভিডিওটাকে আমি এবার নিয়ে আসলাম এখানে, এবং এটা তো এরকম হয়ে আছে, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তাহলে ইফেক্ট থেকে সেই আলট্রা কিকে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরেই ইফেক্ট কন্ট্রোল আমি দেখতে পারবো এই যে আলট্রা কিটা দেখা যাচ্ছে। তাহলে এই দেখেন আলট্রা কি কিন্তু আসছে, আমি কিন্তু কোনো কাজই শুরু করিনি। আমি জাস্ট দুইটা ক্লিক করব, এই ইফেক্ট কন্ট্রোল আসার পর দুইটা ক্লিক করব। একটা হচ্ছে কালার পিকারে ক্লিক করলাম, আর ওকে যে রংটা আমি ডিলিট করতে চাই, মানে যে সবুজ রংটা, সেই রংটার মধ্যে একটা ক্লিক করলাম, ভ্যানিশ, শেষ। এখন আমি ঘড়িটাকে প্লেসমেন্ট করবো, তাহলে ঘড়িটাকে আমি এরকম করে বামে নেই, এটাকে একটু নিচ দিকে নেই। হ্যাঁ, এখন দেখেন ঘড়িটা ওখান থেকে প্লে হবে। ইজি না, না কঠিন? জি স্যার, ইজি। একদম দুইটা প্র্যাকটিস ক্লিক। করলে স্যার স্যার আর ব্যাকগ্রাউন্ড ইজি স্যার এখন হবে। কি ইজি লাগতেছে, কতক্ষণ পরে কেমন লাগে কি জানো? না না না, কেন? আলট্রা কি নিয়ে আসবো, আলট্রা কির মধ্যে আলট্রা কিটা খুঁজে পাবো কোথায়? ইফেক্ট কন্ট্রোলে। সেখানে যে কলমের মতো যেটা দেখবো সেই কলমের মধ্যে ক্লিক করে রংটা দেখাই দিব, শেষ। এটা তো মানে এমনি শুনলেই মনে থাকবে, খুবই ইজি। গ্রিন জি স্ক্রিন জি রিমুভ জি, করা অনেক অনেক ইজি, ইজি। অনেক ইজি। হ্যাঁ, ওকে। আমরা স্যার আপনি এই গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করেছেন? এই ভিডিওগুলো হ্যাঁ আপনারা, ভাই, হ্যাঁ, আপনারা এই ভিডিওগুলো ইজিলি ইউটিউব থেকে পেয়ে যাবেন। ইউটিউবে ভরা এই ভিডিওগুলো আনলিমিটেড আছে। আপনারা ইউটিউবে চলে গেলেই, জাস্ট এ মোমেন্ট, স্যার কোন সাইট থেকে পাওয়া যায় না, ওয়েবসাইট থেকে? পাওয়া যায়। ওগুলো অনেক বেশি টাফ, আপনাদের এডিট করতে কষ্ট হবে। স্যার পিসিতে ইউটিউব বা ফেসবুকের লিংক দিয়ে যে কোনো ভিডিও ডাউনলোড করতে হলে কি সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট আছে এরকম? আচ্ছা, ফ্লিক্সমেট নামে একটা মাধ্যম আছে, এটাকে ইনস্টল করতে পারেন। আমি ডিটেলস বলতে পারছি না। ফ্লিক্সমেট, FLIXMATE, এইটাকে ট্রাই করে দেখতে পারেন, ক্লাসের পরে ট্রাই করেন। ওকে, তো এই দেখেন গ্রিন স্ক্রিন এলিমেন্টসের যে ভিডিওগুলো লিখে সার্চ দিলে এরকম অনেক কিছু আসবে। তো এখানে একটা ভিডিও আছে, দেখুন এখানে কি হয়। জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান। বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু এখানে হচ্ছে। এগুলোকে আপনারা আপনাদের বিভিন্ন রিলস ভিডিও, শর্টস ভিডিও, বড় ভিডিওতে ইউজ করতে পারবেন। লাইক এখানে আমি একটা উদাহরণ দেখাই আপনাদেরকে। আমার কাছেও এরকম ভিডিও আছে। তা আমি যদি একটু আমার স্টোরে চলে যাই, আমার স্টোর থেকে আমি এরকম একটা ভিডিও একটু কালেক্ট করি। ফাইনালি মাত্র একটু দেখলাম, গেল কই? স্যার আমি চাচ্ছিলাম যে আমার নিজের ভিডিওগুলোকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা হ্যাঁ, তাহলে গ্রিন স্ক্রিন করব। গ্রিন স্ক্রিন করে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। এটা কত নম্বর ক্লাসে শিখতে পারবো স্যার? কি শিখলেন এটা এখন? না, আমি চাচ্ছি যে আমার নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি সেটা কিভাবে করব? আচ্ছা, গ্রিন স্ক্রিন হচ্ছে সবচেয়ে পপুলার পন্থা, যেটাতে খুব ইজিলি আপনি রিমুভ করতে পারবেন। আর এর থেকে কঠিন পন্থা হচ্ছে আফটার ইফেক্টের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। আমরা এই কোর্সের মধ্যে আফটার ইফেক্টের বিষয় যখন যাব তখন সেটাও দেখাবো, বাট সেটা খুবই হার্ড, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। স্যার সে এ যেটা বলতেছে যে ওর গ্রিন আই স্ক্রিন আই কিভাবে আই করবে ওর আন্ডারস্ট্যান্ড, ভিডিওতে? আই আন্ডারস্ট্যান্ড। সে তার নিজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে। সেখানে পিছনে গ্রিন যে স্ক্রিন থাকলেও করবে, গ্রিন স্ক্রিন না থাকলেও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে। এটা হচ্ছে ওনার উদ্দেশ্য। উনি ব্যাকগ্রাউন্ড জি রিমুভাল স্যার। চাচ্ছে, তো সেটা হচ্ছে আফটার ইফেক্টের জি মাধ্যমে জি করা যাবে। ওকে, জি স্যার। আমি একটা ভিডিও আচ্ছা স্যার, জি ভাই আপনি যে বললেন যে এই যে যে গ্রিন ভিডিওগুলো আমি অনলাইন থেকে নিই, বলতে কপিরাইট ইস্যু আছে এখানে? হ্যাঁ, কপিরাইট, এই গ্রিন স্ক্রিনে কপিরাইট ইস্যু নাই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হচ্ছে আপনারা কেউ কপিরাইট ইস্যু নিয়ে এখন মাথা ঘামাবেন না। এখন আপনারা শিখবেন, আপনারা বিভিন্ন ধরনের নানান ধরনের ভিডিও নিয়ে প্র্যাকটিস করবেন। কপিরাইট ইস্যুর জন্য ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন যেহেতু শেখার সময়, তো সবই দেখবেন। আমি তো একটা ভিডিও দেখাতে চাইলাম আপনাদেরকে, তা সে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে হ্যাঁ, কিছু এই আছে। বিভিন্ন ধরনের ভিডিও গুলো কোথা থেকে আমরা নিতে পারি? ইউটিউব থেকে, select করে- ইউটিউব থেকে। ম্যাডাম আপনারা কোথায় ছিলেন? আমার স্ক্রিন দেখছেন না তো? হ্যাঁ, না এটা দেখছি, এই যে এইটা নাই যে গ্রিন স্ক্রিন এলিমেন্টস ভিডিও না, এমনি অন্যান্য ভিডিও গুলো যেগুলো সবই ইউটিউবে পাওয়া যাবে। আল্লাহ, এটাও তো প্রথম ক্লাসে দেখাইছি। pixel.com, পিক্সেল। আমরা পিক্সেল থেকে এই ভিডিওগুলো কালেক্ট করব। পিক্সেলে বেশ ভালো কোয়ালিটির ভিডিও পাওয়া যায়, PIXEL, পিক্সেল। এইখান থেকে, এখানে ইনফ্যাক্ট গ্রিন স্ক্রিন ভিডিওগুলোও আছে, বাট খুব ছোট ছোট, মানে অনেক ভিডিও নাই আর কি গ্রিন স্ক্রিনের। তো গ্রিন স্ক্রিনের এবং সব ধরনের ভিডিও না ইউটিউবে ভরা।
আপনারা কপিরাইট ইস্যু চিন্তা করে লাভ কি, মানে আপনারা এই ধরনের এডিটিং করে তো নিজেদের ফেসবুকে আপলোড করবেন না এখন। pixel.com। হ্যাঁ, pixel.com নেট মেবি কাজ করছে না, বা পিক্সেলের সার্ভার ডাউন এই মুহূর্তে হয়তো, বাট ডেফিনেটলি এটা কাজ করে। এখন ওদের সার্ভারটা হয়তো ডাউন। এখান থেকে ভাই সবগুলো যে কোনো ধরনের ভিডিও এখান থেকে নিতে পারবো হ্যাঁ, না? যে কোনো ধরনের ভিডিও নিতে পারবেন। পিক্সা বে আছে, এখান থেকে আপনারা ভিডিও কালেক্ট করতে পারবেন, এখান থেকে মিউজিকও কালেক্ট করতে পারবেন। পিক্সা হ্যাঁ বে, কি ভাইয়া? এই যে আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনে পিক্সা দেখেন, বে। হ্যাঁ স্ক্রিনে দেখেন পিক্সা বে, জি জি দেখছি, হ্যাঁ স্ক্রিনে পিক্সা দেখলেই বে। সব সহজ। এখানে অনেক ধরনের ভিডিও আছে, এগুলো খুব ভালো ভালো ভিডিও, এগুলো ডাউনলোড করে আপনারা এডিটিং প্র্যাকটিস করতে পারবেন। এই যে খুব ভালো মানের ভিডিও। ওকে, ওকে। হ্যাঁ ঠিক আছে। আর আমরা গ্রিন স্ক্রিনে কাজ করছিলাম, সেখানে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও আমি দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি চোখে পড়লো আমি না আমার। যদি একটা ভিডিও এবং একটা ছবি নিয়ে কাজ করতে চাই তাহলে কি এটা করা সম্ভব? একটা ভিডিও এবং একটা ছবি, হ্যাঁ, হ্যাঁ ভিডিওর উপরে ছবিটা এনে আমি ওটাকে পুরো মডিফাই করি। পুরো ভিডিও জুড়ে দেখা যাবে এরকম কিছু করতে চাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ সম্ভব। ওকে, তো এইটার একটা ভিডিও, একটা চলমান ভিডিও। ফর এক্সাম্পল আপনি একটা লোগো বসাবেন, আপনি লোগোটাকে আমরা এখন উদাহরণস্বরূপ এই হার্টটাকে লোগো ধরে ফেললাম, সেই লোগোটাকে আমি এরকম ছোট করে ফেললাম। এটা কিন্তু একটা ছবি, এটা মানুষের ছবি হতে পারে, অন্য যে কোনো কিছুর ছবি হতে পারে, হার্টও হতে পারে, আপনারা ছবি হিসেবে কল্পনা করেন এটাকে। তো এটাকে নিয়ে আমি এরকম সুন্দর করে পজিশন করতে পারি, অথবা এরকম ডাবল ক্লিক করে এটাকেও পজিশন করে ফেলতে পারি। এখন আমি চাচ্ছি যে এই হার্টটা পুরো ভিডিও জুড়ে থাকুক, তাহলে আমি এটাকে একটু ওপর লেয়ারে উঠাই দিলাম, কারণ এই লেয়ারে তো অনেকগুলো এলিমেন্টস আছে অলরেডি। এটাকে টেনে আমি সব জায়গায় রেখে দিলাম, তাহলে পুরো সময় ও কিন্তু ডান দিকে থাকবে। দেখতে পাচ্ছেন, পুরোটা সময় ও ডান দিকে আছে। হ্যাঁ, কারণ আমার হেডার যেখান দিয়ে যাবে, হেডার যাকে পাবে তাকেই শো করবে, এবং যে যতটুকু জায়গা দখল করে রাখবে তাকে সেইটুকু জায়গার মধ্যেই শো করবে। ওকে, আমরা ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার কিংবা মেসেঞ্জার আপনার সাথে অ্যাড হতে পারি, যে আমরা প্র্যাকটিস করার জি, সময় কোনো প্রবলেম হলে যাতে আপনার সাথে একটু নক করতে পারি? আচ্ছা ডেফিনেটলি আমার নাম্বার পাবেন। এটা হচ্ছে আমার যারা খুব ক্লোজ স্টুডেন্ট হবে তাদের সবাইকে নাম্বার দিব। ক্লোজ স্টুডেন্ট কীভাবে ফাইন্ড আউট করবো? যারা ঠিক আগামী ক্লাসটায় সিরিয়াসলি জয়েন করবে তাদের সবাইকে আমার নাম্বারটা দিয়ে দিব, অর্থাৎ থার্ড ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে আপনারা জয়েন করছেন ইনশাল্লাহ। আমি খুব করে চাই যে আপনারা সবাই জয়েন করুন। তো ওই দিন আমি আমার পার্সোনাল নাম্বারও শেয়ার করে দিব, এবং আপনারা দুপুর 2টা থেকে 5টার মধ্যে আমাকে নক করতে পারবেন হোয়াটসঅ্যাপের থ্রুতে। আমি তখন আপনাদের কোনো প্রবলেম হলে সেটা শুনবো, অনেকগুলো প্রবলেম আপনারা একসঙ্গে করে আমাকে নক করবেন, দেন আমি পরবর্তী ক্লাস হয়তো সেটা নিয়ে আলোচনা করবো, অথবা ডিরেক্টলি ওই সময়ই গুগল মিটে কানেক্ট হয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনাকে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম মেসেঞ্জারে, একটু কাইন্ডলি একটু করেন, ওটা অ্যাকসেপ্ট করেন। তাহলে আমি একটু আপনাকে আমার প্রয়োজনের সময় একটু আপনাকে মেসেজ দিতে পারি, আচ্ছা, অথবা কাইন্ডলি এই আচ্ছা, টাইমিংটা। মেসেঞ্জার গ্রুপে তো আমি অ্যাড হইতে পারি না, ট্রাই করছিলাম কিন্তু আনএভেলেবল আচ্ছা, দেখায়। এটা একটু প্রবলেম করে, এটা ফেসবুকেরই সমস্যা, আমাদের তো প্রবলেম না। তো দু একদিন পরে আবার ট্রাই করুন, হ্যাঁ। আর জি স্যার, আমাদের আছে। এটা দু একদিন পরে আচ্ছা ভাই, এই আরেকবার নতুন করে শেয়ার করলে হয়তো না, ঠিক লিংক হইতো। নতুন করে শেয়ার হয় না, নতুন লিংক জেনারেট হয় না, ওই আগেরটাই শেয়ার হয়। আমরা ট্রাই করে দেখছি। আর এই ধরনের মেসেঞ্জার খোলার কারণ হচ্ছে সবাই যেন ইনিশিয়ালি নোটিফিকেশন পায়, সবাই যেন দেখতে পারে কে কি সিন করছে, তাহলে সবার মধ্যে একটা কৌতূহল জাগবে। তা না হলে আগে আমাদের ওই কর্পোরেট মেসেঞ্জার গ্রুপ খোলা হতো, ওইটার মধ্যে অত টান থাকতো না, মানে একজন একজন কে সিন করলো না করলো কিছু দেখা যেত না। তখন স্টুডেন্টদের মধ্যে কানেকশনটা কম হতো, যেটা আমি খেয়াল করে দেখছি যে ভিডিওটিং ছেড়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়ার পেছনে আর একটা বড় রিজন। এই জন্য আমরা এই ধরনের কমন গ্রুপে এবার আগাইলাম। ওকে, তো একটু হ্যাঁ, আমার একটা question আচ্ছা ভাই, আমাদের ক্লাসটা 8:30টার দিকে থেকে করলে ভালো হয় না? 8:30 কারণ থেকেই হচ্ছে তো শুরু 8টার হচ্ছে। মধ্যে, হ্যাঁ রেগুলার আর কি। তো রেগুলারই তো 8:30 থেকে শুরু হচ্ছে, দুইটা ক্লাস কোনটা 8:30 থেকে শুরু হয়নি? আর এমনিতে তো 8টা থেকে আমাদের সময়। না 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 আপনি না, 8:30 থেকে, না, না, আমাদের 8:30 থেকে ও, 10টা। আমাদের হ্যাঁ, সময় 8:30। আপনিও কিন্তু প্র্যাকটিস করছেন না মনে হয়। যারা যারা প্র্যাকটিস স্যার করছেন না, কন্টিনিউ করুন, স্যার কন্টিনিউ করুন স্যার। ওকে, সবাইকে একটু থামিয়ে দেখুন। আমি জানি আপনাদের খবর, এই জন্য পুরোনো ক্লাসের বিষয়টা আমি আজকে রিপিট করছি, এবং এই পুরোনো ক্লাসের বিষয়টা সেকেন্ড ক্লাসে রিপিট করতে করতে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমি আসলে কোন মোড়ে কথা বলতে হবে ইজিলি সেটাও আমি বুঝে গেছি। আমি রিপিট করলাম, চেষ্টা করলাম আপনাদের জন্য, আপনারা একটু চেষ্টা করিয়েন ঠিকমতো কাজগুলো করতে। যদি সেটা না করেন তাহলে এই রিডিং থেকে কিন্তু ঝরে পড়বেন। খুব বেশি ক্লাস কিন্তু আমাদের না, 18টা ক্লাস, এর মধ্যে 2টো ক্লাস শেষ। তো 16 দিন 2 ঘন্টা বা 1.5 ঘন্টা করে আমাকে টাইম দিবেন, 1.5 ঘন্টা করে আমাকে টাইম দিবেন 16 দিন, আর মাত্র 16 দিন। সেটা যদি আপনাদের টাইমিং না হয় তাহলে 2 লাখ টাকা 1 লাখ টাকা ইনকাম করার স্বপ্ন বাদ দিয়ে আপনারা বেটার দেশের বাইরে যান কোনো ছোটোখাটো কাজে, ওটা আপনাদের জন্য ভালো।
আমরা ওইখানে তো 10-12 লাখ টাকা খরচ করি। আর এখানে আপনি সময় যদি আমাকে না দিতে পারেন প্রতিদিন এই সফটওয়্যারের পেছনে, তাহলে টাকা ইনকাম করার স্বপ্ন বাদ দিয়ে ফেলতে হবে। আপনারা কিন্তু প্র্যাকটিস করেন নাই। যেমন এই যে হার্টের যে কি ফ্রেমের বিষয়টা আমি যখন গেলাম বা শুরুর দিকের, তো উনি কিন্তু বুঝতেই পারছেন না কোথায় কি আছে। হ্যাঁ, কোন অপশনটা কোথায় কি আছে কিছুই বুঝতে পারতেছেন অনেকেই। এটা কেন? কারণ আমরা সফটওয়্যারটা নিয়ে ঘাটাঘাটি করছি না। তো আজকের ক্লাসটা যারা ঘাটাঘাটি করবেন না, একটু সময় দেবেন না, আপনি ওই যে 4 নম্বর ক্লাসে যখন যাবেন, আমাদের অডিও ক্লাস হবে, 5 নম্বর ক্লাসে আমাদের কালার গ্রেডিং কারেকশনের ক্লাস হবে, তখন মাথার উপর দিয়ে সব কিছু যাওয়া শুরু করবে। তবে আমাদের মডিউলটা খুব কমফোর্টেবলভাবে সাজানো, আমার বাচনভঙ্গিটাও খুব কমফোর্টেবল করছি আমি আপনাদের জন্য, যাতে করে আপনারা সহজ বাংলায় বুঝতে পারেন এমনভাবে বলার ট্রাই করি। তো আপনাদের জন্য সবকিছু ইউআই ল্যাব সবসময় আপনাদের জন্য রেডি হয়ে আছে। ভাই, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বলেন। বলুন। আমি যখন স্লোমো অ্যাড করেছিলাম, আপনি ফার্স্ট ক্লাসে দেখাইছিলেন যে স্লোমো অ্যাড করার পরে আমার ফ্রেমটা মানে কি ল্যাগ দিচ্ছিল আর কি। এটা কেন কেন আচ্ছা, হচ্ছে? স্লো মোশন ভিডিও করতে হলে বা যে কোনো ভিডিওতে স্লো মোশন করতে হলে ওই ভিডিও অ্যাটলিস্ট 60 এফপিএস এর হতে হবে। 60 এফপিএস এর নিচে কোনো ভিডিও যদি রেকর্ড করা থাকে, ইদার আপনার স্মার্টফোন বা ক্যামেরা, সেটাকে আপনি স্লো মোশন করতে পারবেন না। হ্যাঁ, এটা গেল একটা রিজন। আর 60 এফপিএস থাকার পর যদি এটার প্রবলেম আপনি দেখতে পান, ওটা হচ্ছে আপনার কম্পিউটারের প্রবলেম, সে দেখাতে পারছে না। মানে ব্যাপারটা এরকম বলি যে পৃথিবীটা সুন্দর, আপনার চশমাটা ভালো না। তো এটা আমাদের বাংলাদেশের মানুষের কম্পিউটার একটু দুর্বল, তো তা আমরা এটাকে দেখতে পারি না। আর সেটা ছাড়াও অনেক ভিডিওতে, অনেক বড় ভিডিওতে, একটু আমি শেষ করি প্লিজ, তা সেটা ছাড়াও আর যারা প্রশ্ন করছেন তারা করিয়েন না, একটু অন্যদেরকে সুযোগ দেন, একটু দুর্বলদেরকে সুযোগ দেন। তো এছাড়াও তো যারা যারা প্রশ্ন করে শুরু তারাই প্রশ্ন করতেছে, আমাদের কোনো সুযোগই পাই না। হ্যাঁ, যারা প্রশ্ন করেননি কোনো, তারা এবার করুন প্লিজ, সবারই জানার আগ্রহ আছে। ওকে, আরও যেটা বলছি, স্লো মোশনের কিছু ক্ষেত্রে আপনি দেখবেন স্লো মোশন করার পরে খুব ভালো আউটপুট পাচ্ছেন না। তার কারণ হচ্ছে ওই ক্যামেরার মেগাপিক্সেল ভালো ছিল না। ভিডিওর 60 এফপিএস ওকে, বাট মেগাপিক্সেল ভালো না থাকার কারণে আপনি ভালো কোয়ালিটি পাচ্ছেন না। সেক্ষেত্রে একটা সুযোগ আছে আমাদের কাছে, সেটা হচ্ছে এখানে আমার কাছে একটা ভিডিও নেই আগে। হ্যাঁ, আইফোন দিয়ে শুট করেছিলাম 11 প্রো ম্যাক্স দিয়ে, তাও তো মানে ফিডব্যাক। আমি দেখিয়ে দিচ্ছি কি প্রবলেম। ওকে, হ্যাঁ, এখানে এই সফটওয়্যারটা এটা একটু শেষ করি, আমি এটাকে কোশ্চেন চাচ্ছি একটু শেষ করি। জি জি হ্যাঁ, কোন? এটাকে এই একটা ভিডিও আছে এখানে, এখন এই ভিডিওটাকে আমি যদি স্লো মোশন করতেই চাই, তাহলে এটা এই সব ভিডিওগুলো কিন্তু 30 এফপিএস এর। হ্যাঁ, মোস্ট প্রবাবলি আমি একটু দেখে নিই, বা 60 এফপিএস এর হতে পারে। 50 এফপিএস, তার মানে এটাও আসলে স্লো মোশন দেওয়া যায় কিছুটা। প্রবলেম করবে না, অল্প একটু স্লো মোশন দিতে পারবো। তো আমি এখন রাইট বাটন ক্লিক করে স্পিড স্ল্যাশ ডিউরেশন থেকে এখান থেকে এটা 100 আছে, এটাকে একটু স্লো করব, তাই আমি এটাকে 80 করে দিলাম। তো 80 করার পরে দেখেন নিচে না 3টা অপশন আছে, একটা হচ্ছে ফ্রেম স্যাম্পলিং, একটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং, একটা হচ্ছে অপটিক্যাল ফ্লো। সো অপটিক্যাল ফ্লোটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। ও সফটওয়্যারগত দিক থেকে আপনার ভিডিওর উপর কাজ করবে, আলাদা আলাদা ভাগ করে দেন স্লো মোশনটা প্রিভিউ করবে। তো আমি যদি এই অপটিক্যাল ফ্লোটা না দিয়ে ফ্রেম স্যাম্পলিংটা দিয়ে ওকে দেই, তাহলে আমার ভিডিওটা দেখবেন একটু কেঁপে কেঁপে চলতে পারে। হ্যাঁ, দেখেন আমার ভিডিওর কোয়ালিটি খুব ভালো, এই জন্য স্মুথলি চলছে, বাট খুব ন্যানো পরিমাণ হলেও কাঁপছে। আপনারা রেকর্ডিংয়ে দেখতে পাচ্ছেন না বা অনলাইনে দেখতে পাচ্ছেন না, বাট কাঁপছে, আমার চোখে পড়তেছে। এই কাঁপুনিটাকে আমি কমাতে পারি বা স্মুথ করতে পারি, সেটা হচ্ছে এই সেম অপশনে যেয়ে ওই অপশন থেকেই এখান থেকে অপটিক্যাল ফ্লো ক্লিক করে দিতে হবে। তো এখন একটা অন্য বিষয় আসবে, সেটাও আমাকে বলে যেতে হবে, একটু খেয়াল করে দেখুন। আমি যখন অপটিক্যাল ফ্লোতে ওকে প্রেস করব, তখন এই জায়গাটা লাল হয়ে যাবে। আমি লালের গল্পটা বলছি। তো এখানে ওকে প্রেস করলে দেখুন এই জায়গাটা রেড হয়ে গেছে। রেড হওয়ার মানে হচ্ছে আমাদের কম্পিউটার সর্বোচ্চ ভারী হয়ে গেছে। এখন এই ভিডিও যদি আমাকে দেখতে হয়, তাহলে এটাকে রেন্ডার করতে হবে। তার মানে কম্পিউটারকে এই কার্যক্রমটুকু, সাময়িক কার্যক্রমটুকু সেভ করে দিতে হবে প্রিমিয়ার প্রোর জন্য। এই যে সংজ্ঞাটুকু বললাম, এটা আমি ব্যক্তিগত রাফসানজানির জায়গা থেকে বললাম আপনাদের মনে রাখার জন্য। তো রেন্ডার করার ওয়েটা হচ্ছে এখান থেকে এই যে মার্ক ইন করে, আবার এখান থেকে মার্ক আউট করে আমি যদি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করি, তাহলে এই রেন্ডারিংটা হয়। রেন্ডারিং হওয়ার কারণটা কি, রেন্ডারিং করে লাভটা কি? রেন্ডারিং হলে আমরা এই ভিডিওর প্রিভিউটা একটু আরাম করে দেখতে পারবো, মানে রিয়েল প্রিভিউটা দেখতে পারবো। তাহলে কি আমরা সবসময় বারবার ভিডিও রেন্ডারিং করবো না, আমরা একটু পর যদি রেন্ডারিং করি কোনো ভিডিও, একটু পর আবার একটা ইফেক্ট ইউজ করলে আবার রেন্ডারিং করতে বলবে, আবার একটা ছোট্ট ইফেক্ট ইউজ করবো বা একটু মুভ করবো, আবার রেন্ডারিং করতে বলবে। তাহলে রেন্ডারিং করার দরকার নাই। আপনার যদি চলমান ভিডিওতে প্রিভিউ দেখতে মন যায়, সেক্ষেত্রে রেন্ডারিং করতে পারেন। তাছাড়া কোনো ভিডিওতে কখনো রেন্ডারিং করার দরকার নেই, সব কাজ করে আপনি ডিরেক্টলি এক্সপোর্ট দিবেন। ওকে, এটা স্লো মোশন হয়ে যাচ্ছে প্রায় 50% ওকে। তারপর আমরা দেখছি। স্যার আপনার এটা কি জিপিও আছে নাকি? হ্যাঁ, এটাতে জিপিও আছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন বলুন, আমরা ওটা দেখছি একটু পরে।
কি ভাইয়া এই ইয়েগুলো 4টা আপনি সফটওয়্যার দিয়েছিলেন, শুধু একটা যে অ্যাডোবি প্রিমিয়ার যেটা সেটা শুধু আমি ইনস্টল করতে পেরেছি, আর 3টা হয়নি ভাইয়া আমার এখানে আপনি কি ইনস্টল নাম্বারে করলাম। যোগাযোগ করেছেন? হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেওয়া হয়েছে আমাদের গ্রুপে, জি ভাইয়া আমি ফোন করেছিলাম কিন্তু কেউ ভাইয়া এই রেসপন্স করেনি। হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আপনি? জি হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কালকে শনিবার বলে রাখছি ওনাদেরকে। কালকে না, শনিবার ঠিক, ওনারা নক করবে, আপনারা শনিবার সবাই নক করবেন। শনিবার কয়টা থেকে সকাল ভাইয়া 10টা যে থেকে, 10টা থেকে 6টা। জি ওকে ওকে, ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার আমাদের এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য কত জিবি হলে ভালো হয়? মানে র্যাম সবগুলা ইফেক্ট করতে চাই, কাজ করতে চাইলে। কত আর কি জিবি বলতে মিনিমাম স্যার? স্টোরেজ না র্যাম? মিনিমাম জিপিইউ। জিপিও জিপিও দেখুন 2 জিবির যে গ্রাফিক্স কার্ড আছে ওটাও 1 লাখ টাকা দামের আছে। আপনারা এই সেক্টরের সাথে জড়িত না তো তাই জানেন না, বাট 2 জিবির গ্রাফিক্স কার্ডও লাখখানিক টাকা দামের আছে। তো জিপিইউর এই জিনিসটা নির্ভর করে হচ্ছে পাওয়ারের উপরে। তো আপনারা ভিডিও এডিটিং এর জন্য 4 জিবি র্যাম নিতে পারেন অ্যাটলিস্ট, এবং সেটার প্রাইস অ্যাটলিস্ট 25-এর উপর থেকে চিন্তা ভাবনা করলে ভালো হয়। তাহলে একবারে শেষ ঝামেলা, আর কোনো ঝামেলা হবে না, একবারে শেষ হয়ে গেল আপনার। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, মানে কম্পিউটারের যে স্যার এটা আরেকবার বলেন। স্টোরেজটা কতটুকু থাকলে ভালো হয়? কোনটা একজনকে কথা বলার সুযোগ দিন একটু। কারণ আমার কম্পিউটারে হচ্ছে র্যাম ভালো, এই আচ্ছা তো র্যামের হচ্ছে উত্তর স্টোরেজ দিতে, র্যামের উত্তর স্টোরেজ আর কি 1 টেরাবাইট হোক, আপাতত 1 টেরাবাইট হোক, সমস্যা নাই। তারপর ধীরে ধীরে আপগ্রেড করবেন। এই ধরনের ভিডিও এডিটরদের স্টোরেজ ফুল হতে 3-4 মাস লাগবে ম্যাক্সিমাম, এর মধ্যে ফুল হয়ে যাবে। আমার স্টোরেজ এমনি কম আমার পিসিতে, তো সেটাও একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফুল হয়ে যায়। এই যে 4.91 জিবি দেখছেন, আপনাদের নেক্সট ক্লাসে দেখবেন এটাও ভরে যাবে। ওকে, আচ্ছা, আমি যদি স্টোরেজ আপগ্রেড করতে চাই তাহলে কি করা লাগবে একটু সংক্ষেপে যদি বলতেন। একটা হার্ড ড্রাইভ কিনে লাগায় ফেলতে হবে, শেষ। আচ্ছা ভাইয়া, আমি অন্য একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে আমি একটু ভিডিও এডিট করার জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু ওই ট্রানজিশন ইউজ করতে পারতেছিলাম না। আচ্ছা ট্রানজিশনের আমার এখানে কয়েকটা একটা ট্রানজিশনটা আমি যখন যাই, তখন হচ্ছে ওই যে উইন্ডোজে যাওয়ার পর হচ্ছে এক্সটেনশনে যখন যাই, আমার এটা না ব্লার হয়ে থাকে। এটা এক্সটেনশনের ট্রানজিশন মানে আপনাকে কে বলছে? উইন্ডোজে গেলে এক্সটেনশন, এখানে ট্রানজিশন আপনাকে কে বলছে? আমি এটা ইউটিউবে দেখছিলাম। আল্লাহ, ইউটিউব দেখে শিখে। আচ্ছা ওইটা যদি হয়, ওখানে তো ট্রানজিশন শব্দটা কোথাও লেখা নাই, আপনি ইউটিউবে দেখছেন নাই কোথাও সেটাও লেখা লেখা নাই। নেই। আর হ্যাঁ, ইফেক্টের এখানে না। স্পষ্ট করে লেখা আছে ভিডিও ট্রানজিশন। এই যে আপনি দেখেন, এই দেখেন ভিডিও ট্রানজিশন, দেখতে পাচ্ছেন? তাহলে কি হলো ইউটিউবের ফলাফল? ওকে, তো আমরা দেখা দিচ্ছি সেটা, আপনি ভুল জায়গায় যাচ্ছিলেন, দেখা থ্যাংক ইউ। দিচ্ছি একটু পরে। তো দেখেন এই একটু শেষ করি প্রশ্নই নিব, উত্তর কখন ভাই দিবেন? আবার একটা প্রশ্ন ছিল ভাইয়া। একটু সবাই থামুন। হ্যাঁ, তো এই ভিডিওটা দেখুন, এখন অনেকটা স্মুথ হয়ে গেছে। আপনারা এইভাবে করে এই অপশনটা ব্যবহার করে স্মুথ করতে পারবেন। আমাকে এখন অপশনের নাম বলতে হবে, যে অপশনের নাম বলতে পারবেন শুধু সেই কোশ্চেন করতে পারবে। আমি স্লো মোশনে যাওয়ার পর নিচে যে অপশনটা ইউজ করছি সেটার নাম কি? আপনারা প্রশ্ন করতেছেন আর অন্য যে বিষয়ে আলোচনা করছে সেটা শুনতেছেন না। আমাকে অপশনের নামটা বললে প্রশ্ন রেন্ডারিং। করতে হবে। না রেন্ডারিং না, আপনি তো অনেক ভুল করে ফেলছেন। স্লো মোশনের নিচে যে 3টা অপশনের মধ্যে একটা অপশন আমি সিলেক্ট করলাম, সেই লাস্টের যে অপশনটা ছিল সেটার নাম কি, যেটা করলে স্লো মোশনটা স্মুথ হয়? অপটিক্যাল অপটিক্যাল ফ্লো। অপটিক্যাল ফ্লো শুধুই। আপনারা কয়েকজন কোশ্চেন করবেন, আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আমি উত্তরে যাব। বলুন। ভাইয়া আমি তো এখনো এই ডাউনলোড করছে, কিন্তু আমার এই কম্পিউটারে হচ্ছে না, ইনস্টল হচ্ছে না আচ্ছা, সফটওয়্যারটা। সফটওয়্যার ইনস্টল। ইউটিউবে কোনো ভিডিও দেখছেন এখন পর্যন্ত? হ্যাঁ ইউটিউবে দেখছি, তারপর তো সফটওয়্যারটা আমার ইনস্টল হচ্ছে না। আচ্ছা, এক্সট্রাক্ট করে কিভাবে, আনজিপ করে কিভাবে, এটা কি একটু বোঝেন? জি বুঝি। আচ্ছা, তাহলে আনজিপ করছেন, তারপরও সেটআপ দেওয়ার পরও হচ্ছে না, তখন আর নিচ্ছে না? নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি শনিবারে স্কেজুল দিয়ে রাখছি আপনাদের সবাইকে, আপনারা 10টার পরে শনিবার নক করবেন, আমি অফিসে বলে রাখছি। আমি তো এই জন্য প্র্যাকটিসও করতে পারিনি। সমস্যা নেই, শনিবার থেকে আপনারা। জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। আর ফাইল হয়ে যাচ্ছে। একটু রাকিব হাসানের সাথে কথা বলি। হ্যাঁ, ফাইল আপনাদেরকে এক্সপোর্ট সবাই একটু মিউট থেকে। হ্যাঁ, রাকিব হাসান আনমিউট করে প্রশ্ন করুন। জি আমি বলতে যে ম্যাক মিনি M4 যেটা নতুন যেটা আসছে সেইটা, আদারওয়াইজ যদি আমি ওই এনভিডিয়া RTX 4060 দিয়ে বিল্ড করি, সেক্ষেত্রে কোনটা ভালো হবে? এনভিডিআরটা ভালো হবে। সেটা এনভিডিয়াটা ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, সেটা জানা।
ওকে, হ্যাঁ, মেহেদী হাসান মনে হয় কেউ জিজ্ঞেস করছিলেন, বলুন। বলছে আমরা যে ফাইলটা ডাউনলোড করছি ওটা আনস্টক করার পরে আপনার হচ্ছে এক্সট্রাক্ট ফাইল করার পরে আর ফাইল হয়ে গেছে ওটা। ওটা আর ডাউনলোড মানে ইনস্টল করার কোনো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শনিবারে একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, উনি একটা একটা করে আশা করছি সবগুলো সলভ করবে। আপনারা একটু ইউটিউবে সহযোগিতা নেন, অনেক ইউটিউবে ভিডিও আছে, সেখান থেকে আপনারা ডিরেক্ট ভিডিও এই প্রিমিয়ার প্রোটা ইনস্টল করতে পারবেন। এটা খুবই ইজি, একটু ট্রাই করেন। ওকে, ঠিক আছে। এই সফটওয়্যারের সাথে সারা জীবন থাকতে হবে, স্যার বিভিন্ন আমার সময় বিভিন্ন প্রবলেম আমাদেরকে। বলুন বলুন। স্যার আমার দুইটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। স্যার 12 জেনারেশন কোর i5 এর জন্য গ্রাফিক্স কার্ড কোনটা নিলে ভালো হয়, কোন মডেলের? আচ্ছা, মডেলের নাম তো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, আপনারা 20-25 হাজার টাকার উপরে বাজেট করেন, এর মধ্যে ওই নিভিডিয়ার এই ধরনের কোনো একটা গ্রাফিক্স কার্ড নেন, ওই ধরনের ব্র্যান্ডের। নিভিডিয়ার ব্র্যান্ডগুলো ভালো, নিভিডিয়া জোটেক এগুলো ভালো ব্র্যান্ড। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে কিভাবে প্রিমিয়ার প্রোতে আনবো? ফ্লিক্সমেট নামে একটা এক্সটেনশন আছে, এইটাকে ব্যবহার করতে পারেন। তাছাড়াও অনেকগুলো অ্যাপের মাধ্যমে ইউটিউব থেকে ডাউনলোড করা যায়। ইউটিউবের মধ্যে কি ইউটিউবে বাংলায় লিখবেন ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করে, আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে, সেটা দেখে স্যার ডাউনলোড করতে পারি কিন্তু প্রিমিয়ার প্রোতে আনতে পারছি না। প্রিমিয়ার প্রোতে আনতে পারছেন না? জি জি, একটু কাইন্ডলি দেখাই দেন। কি শিখলাম আমরা, এই ক্লাসে পুরোটা ছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ ছিলাম। তাহলে আমি যখন এই যে একটা ফোল্ডার অন করি, এটা কি অন হইছে, এটা কি অন হইছে? ওনারা মিউট করুন, আপনি আনসার করুন আমার সাথে। এগুলো কি? এগুলো আমার কম্পিউটারে থাকা বিভিন্ন এলিমেন্টস, ভিডিও, ছবি, তাই না, নাকি অন্য কিছু? আপনি লজ্জা পাচ্ছেন কেন? শিখতে আসছেন, আমার সাথে কথা বলেন। এগুলো কি আমাকে বলুন। এগুলো আমাদের কম্পিউটারের মধ্যে থাকা বিভিন্ন এলিমেন্টস, রাইট? এখন আমি আমার এই ফোল্ডার থেকে যেটাই ব্যবহার করতে চাই, লাইক এই ভিডিওটাকে আমি ব্যবহার করতে চাই, এই ভিডিওটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, শেষ। পারা যাবে? আবার দেখাবো? না স্যার, ওইটা তো জানি, কিন্তু ইউটিউব অ্যাপস থেকে ডাউনলোড করে কিভাবে আনবো? ফ্লিক্সমেট নামে একটা সফটওয়্যার আছে, একটা এক্সটেনশন আছে, সেটার ব্যবহার করে আপনি ডাউনলোড করতে পারেন, ওইটা আমি জানি শুধুমাত্র। আর বাকিটা আপনি ইউটিউবে একটু সার্চ দিন, ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করতে পারি, ইউটিউবে এটা লিখে সার্চ দিবেন, ইউটিউব আপনাকে অনেকগুলো সাজেশন দিয়ে দিবে। স্যার এক্সটেনশনটার নামটা একটু আবার বলবেন প্লিজ? ফ্লিক্সমেট। শেখ মোহাম্মদ আজিমউদ্দিন, আপনার এখানে অনেক নয়েজ। হ্যাঁ, আপনি মিউট করে দিয়েছি সবাইকে। শেখ নাজিমউদ্দিন, আপনি আজিমউদ্দিন, আপনি আনমিউট করেন না। হ্যাঁ, আপনার ওখান থেকে অনেক নয়েজ আসছে। হ্যাঁ, লাইভ ক্লাস। ওয়ান কোশ্চেন স্যার। স্যার ওরা নয়েজের সময় আপনি যে নামটা বলেছিলেন, নামটা শুনতে পাইনি স্যার। প্রশ্ন কি ছিল? আচ্ছা, ফক্সিফিল্ড। ফ্লিক্সমেট নামে একটা এক্সটেনশন আছে, FLIX, ফ্লিক্সমেট। এটা লিখে সার্চ দিলে এই যে ফ্লিক্সমেট, এটা একটা এক্সটেনশন, ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ডাউনলোড করবেন। এখানে কি লেখা আছে এটা পড়বেন, মানে আমি আপনাদেরকে বলে দিতে পারি, বাট আমি এটা শেখাতে চাচ্ছি না, এই প্রবলেমে পড়বেন আপনার ইন ফিউচার। এখানে লেখা আছে হাউ ইট ওয়ার্কস, ইনস্টল ফ্লিক্সমেট, কত সুন্দর লেখা। এখানে লেখা আছে ইনস্টল ব্রাউজার এত এক্সটেনশন। ঝামেলার তো দরকার নাই, গুগলে হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোডার দিলেই অনেকগুলো ওয়েবসাইট আসে, ওখানে গিয়ে কপি লিংক কপি করে পেস্ট করে দিলে ডাউনলোড হয়ে যায় অটোমেটিক। তা হয়, ওখানে আবার সমস্যা অনেক, ওই অ্যাড চলে আসে তো। আচ্ছা ঠিক আছে, আমরা ইউটিউব কম্পিউটারের কোর্স করতে এখানে আসি নাই, আমরা একটু সেই প্রশ্নগুলোতে একটু বের হই, এগুলো আমাদের জন্য রিলেভেন্ট, বাট সেই বিষয়ের উপর আমরা আধা ঘন্টা কথা বলতে পারি না। তো আমরা এডিটিং এর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন, আমরা ক্লাসটা হ্যাঁ রেকর্ডিং করব আমরা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল নিয়ে অনেকের যে সমস্যা হচ্ছে, এটা আপনার প্রতিষ্ঠান থেকে একটা রেকর্ডেড ভিডিও যদি আমাদেরকে দিয়ে দিত, সবাই এটা সলভ করতে পারতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনশট করে স্যার এটা সম্ভব না, কারণ এত স্টুডেন্টের মধ্যে কয়জনরে স্ক্রিন শেয়ার করে সলভ করবে? এটা আমাদের একটা ভিডিও ছিল বটে, এই গত আপনাদের আগের যে প্রিভিয়াস ব্যাচ ছিল সেখানে ভিডিও সহ আপলোড দেওয়া ছিল, তো ওই মিটের ওই সবগুলা ক্র্যাশ করছে আর কি। দ্যাটস ওয়াই নতুন সফটওয়্যার আমরা ম্যানেজ করে আপনাদের সবাইকে প্রোভাইড করছি, তো সো নতুন ভিডিওটা আর বানানো হয়নি এখন পর্যন্ত। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে যে যেখানে যারা হ্যান্ড রাইজ করবে, শুধু আপনি সুযোগ দিবেন যে আনমিউট করার সুযোগ আপনি সুযোগ দিবেন, স্টুডেন্টের উপর সেটা আপনি হ্যান্ড ওভার না করলে সবচেয়ে ভালো হয়। আপনি আনমিউট করবেন, যে নাম বলবেন, যে আপনি কথা বলেন। এখন দেখা যাচ্ছে আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন, সবাই এখানে একজন কথা বলার সময় আরেকজন বলতেছে, সেটা একটা মানে মাছের বাজারের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা সঠিক। এখানে ইস্যু হচ্ছে কি,
এখানে এমন স্টুডেন্ট আছে যারা জীবনে কম্পিউটার সামনে বসে নাই, লাইফে প্রথমবার কম্পিউটার চালাচ্ছে এই কোর্সে এসে। কম্পিউটার অন করে কিভাবে, কম্পিউটার রিস্টার্ট কিভাবে তো সেটা জানে না, এখানে অনেক স্টুডেন্ট আছে। তো ওনারা বেসিক জায়গা থেকে ভিডিও এডিটিং শিখতে আসছে, তো ওনাদের রেসপন্সিবিলিটিটাও আমার উপরে বর্তায়। দ্যাটস ওয়াই একটু আনমিউট করে রাখি প্রথম ক্লাসগুলোতে, যাতে করে কোনো প্রশ্ন কোথাও ভয় পেয়ে গেলে তারা যেন আমাকে জিজ্ঞেস করতে পারে ইমিডিয়েটলি। এই কারণে তো যারা একটু স্মার্ট পার্সন আছে একটু সহ্য করি, কষ্ট করে, এটা দেখবেন যে তৃতীয় ক্লাস বা চতুর্থ ক্লাসে যে কমফোর্টেবল হয়ে যাবে, চতুর্থ স্যার ক্লাসে যে এটার একটা 100% কমফোর্টেবল হয়ে যাবে। আর এমনি তো আমি মিউট করে রাখবো চতুর্থ স্যার ক্লাসে। এটা সলিউশন হচ্ছে মনে করেন আপনি যখন আনমিউট করবেন এবং আপনার যখন প্রশ্নোত্তর দেওয়ার মতো সুযোগ থাকবে, প্রথম দিকে যাদেরকে বলবেন প্রতি ক্লাসে 4-5 জনের আপনি হ্যান্ডরাইজ প্রশ্নোত্তর নেবেন। সবার তো সম্ভব না যেহেতু স্টুডেন্ট বেশি। এখন যাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে শুধু তাদেরকে আপনি কথা বলার সুযোগ দিবেন। আর আপনি ক্লাস করার মধ্যখানে যখন আনমিউট করার সুযোগ হয় তখন এটার মনোযোগ অন্যদিকে চলে যায়, বিঘ্নিত হয়। ঠিক আছে, নো প্রবলেম। আমি আজকে রেকর্ডিংটাকে অফ করব, বেশ লম্বা হয়ে